তো আমরা শুরু করছি। যারা পরবর্তীতে জয়েন করবেন তারা আই বিলিভ রেকর্ডিং থেকে ব্যাকআপটা নিয়ে নিতে পারবেন। অ্যান্ড আই অলরেডি শেয়ার্ড মাই প্ল্যান। আমরা আজকে কি করতে চাচ্ছি, আমরা বেসিক্যালি হচ্ছে আপনাদের এন্ড থেকে আই এক্সপেক্টেড যে হোমওয়ার্ক সবাই দিবেন, বাট আই গট অনলি ফ্রম আই থিঙ্ক দুজনের কাছ থেকে। অ্যান্ড সেটা আমি আরেকটু বেটার ভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেন অ্যাটলিস্ট এই হোমওয়ার্ক গুলো অথবা এই আপনারা প্র্যাকটিস গুলো যেন একটু একটু সিরিয়াস হন, রেগুলার হন, সো দ্যাট ইন ফিউচারে আপনাদের প্র্যাকটিসের জন্য আলাদা করে আর স্ট্রাগল না করতে হয়। অ্যান্ড সেই প্ল্যান থেকেই আমরা ফার্স্টে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ক্যাপলান বুক 7, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7, এইটা আমরা আগে আহ, একটা গ্ল্যান্স আমরা একটু রিভিশন দিয়ে যাব। অ্যান্ড আমরা একটা এক্সেল অলরেডি এটার ক্যালকুলেশনটা দেওয়া আছে, করা আছে আমার এখানে, আমি করে রেখেছি কালকে। সো সেই ক্ষেত্রে এইটা আমরা একটু গো থ্রু করব। অ্যান্ড দেন এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে স্পেসিফিক, আমরা সেটার অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে কথা বলবো, প্রবলেম গুলো নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটা পাস্ট ইয়ার কোশ্চেনের লিস্ট আপনাকে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, আমি মেসেঞ্জারেও দিয়েছি। সেখান থেকে আই বিলিভ যে আপনারা ওই মাস্ট যে কোশ্চেন গুলো আপনাকে গ্রুপ অ্যাকাউন্টিং ভালো করে রিভিশনের জন্য, ভালো করে এটাকে ওভারঅল একটা হলিস্টিক ভিউ পাওয়ার জন্য ওই কোশ্চেন গুলো আপনাকে মিনিমাম করতেই হবে। বাট আমি আবারও বলছি, দোজ আর দ্য মিনিমাম রিকোয়ার্ড কোয়েশ্চেন লিস্ট। বাট এটাকে আপনারা আবার এইভাবে অ্যাজিউম করে নিয়েন না যে এই 3-4টা কোয়েশ্চেন করলেই হয়ে যাবে। আমরা ওই কোয়েশ্চেন গুলো চুজ করেছি যে কারণে যে এখানে অনেক অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতে পাই, যেটা অলমোস্ট সবগুলো টপিককেই কাভার করে। বাট এর বাইরেও যেগুলো রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন্স, এটা আপনারা অবশ্যই পাস্ট ইয়ার এক্সাম কোয়েশ্চেন্স থেকে, প্র্যাকটিস প্ল্যাটফর্ম থেকে করার ট্রাই করবেন। অ্যান্ড আই বিলিভ আপনারা অলরেডি স্টাডি হাব ঠিকঠাক মতো করে অ্যাক্সেস করছেন, এবং স্টাডি হাবে আপনারা টপিক ওয়াইজ যদি কোনো কুইজ থাকে এবং কোয়েশ্চেন্স থাকে, প্র্যাকটিস কোয়েশ্চেন্স থাকে, সেগুলো প্র্যাকটিস করছেন। সো আমরা আর ওয়েট না করি, বাকিরা আই থিঙ্ক ইন দ্য মিন টাইম জয়েন করুক, আমি তাদেরকে অ্যালাউ করবো, সমস্যা নেই। সো আমরা একটু কোয়েশ্চেনটা ওপেন করছি, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 7 অ্যাট ফার্স্ট। দেন আমরা এটার সলিউশনটা নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের সাথে। আমরা ফার্স্ট অফ অল যেটা করি অলওয়েজ, যে কোনো কোয়েশ্চেন আমরা যখন ফেস করি, উই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য রিকোয়ারমেন্ট পার্ট, and the same thing we'll do with the questions as well. So this is actually the like the requirement is the, like, we need to prepare the consolidated statement of financial position as at 30th of November 2007. So this is so straightforward requirement. We knew it যে আমরা consolidated statement of financial position নিয়ে কথা বলছি, and আমরা আজকে consolidated statement of financial position এর প্রিপারেশনটা ট্রাই করব আহ, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে শেষ করতে, সো দ্যাট নেক্সট ক্লাসে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা নিয়ে ডিসকাস করতে পারি। সো প্লিজ মেক শিওর আমরা যেন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের যতটুকু আমরা টপিক কভার করেছি সেইটুকু যেন আমরা খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারি, এবং সেইটুকু নলেজ যেন আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি, তার একটা পারফেক্ট কোয়েশ্চেন টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 7। যদিও এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না, এক্সামে এরকম পুরো 20 মার্কের কোয়েশ্চেন আপনাকে স্টেটমেন্ট প্রিপারেশন করার জন্য দিবে না। সেই ক্ষেত্রে একটু বেসিক্যালি মার্ক গুলো অ্যালোকেশনটা একটু ভেঙে ভেঙে দেয়। অনেক সময় আমার অ্যাডজাস্টমেন্ট কিছু আলাদা করে থাকে, অনেক সময় কিছু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন থাকতে পারে। তো ওই জায়গাটা থেকে আহ, আমরা এই এক্সামটাকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন যদিও আমরা করব, বাট এটাকে আমরা স্ট্যান্ডার্ড একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ফুল ফরম্যাট বোঝার জন্য যে জিনিসটা, সেটা আমরা একটু দেখতে চাই। সো আমার মনে হয় আমরা এই জিনিসটাকে একটু মানে কুইকলি কভার করার ট্রাই করি, কেননা এখানে প্রত্যেকটা জিনিস আমরা জানি যে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন শুরু করার আগে আমাকে ওয়ার্কিং গুলো আগে দেখে নিতে হবে। সো ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, 3, 4, 5, দেন আমার প্রেজেন্টেশন আসতে হবে। সো এই কারণে আমরা বেসিক্যালি অ্যাট এ গ্লান্স এই স্টেটমেন্টটা একটু দেখে যাব, কেননা আমার মেইন ব্যাপারটাই হচ্ছে ইনফরমেশনের এই অ্যাডিশনাল যে পার্টটুকু এইটা, আর হচ্ছে আমার অ্যাডিশনাল যে অ্যাডজাস্টমেন্ট গুলো, যেটার উপর বেস করে আমি ওয়ার্কিং গুলো মানে অ্যাডজাস্ট করবো অথবা ক্যালকুলেট করব। সো একটু দেখি, অন 1st May 2007,
Carl bought 60% of Susan, paying $76,000 of cash. দেখেন এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আমার রিপোর্টিং ডেট হচ্ছে 30th of November 2007, যেখানে আমি আমার একটা সাবসিডিয়ারি সুজান এবং আমি হচ্ছে কার্ল, আমি অ্যাকোয়ার করলাম কত পার্সেন্ট অফ শেয়ার, 60% অফ শেয়ার। তাহলে এখানে দুইটা ইম্পর্টেন্ট আমার ইনফরমেশন চলে আসে। একটা হচ্ছে আমার অ্যাকুইজিশন ডেট কবে, অ্যাকুইজিশন ডেট হচ্ছে 1st May 2007, অ্যান্ড আমার রিপোর্টিং ডেট কবে, 30th of November 2007। তাহলে আমার অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটের মধ্যে আসলে গ্যাপটুকু কতখানি? মে, 7 month। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মান্থ। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই জন্য, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট আমার ইনকাম অথবা এক্সপেন্স রিলেটেড কোনো কিছু থাকে, সেটা আমার সাবসিডিয়ারির সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে পোস্ট অ্যাকুইজিশনের ফিগারটাই আমি কনসিডার করব। দ্যাট মিনস আমি সেটাকে 7 মান্থে প্রপোর্শনেট রেট করব। দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দিস লাইন। অ্যানাদার ইম্পর্টেন্ট লাইন ইজ যে এইখানে আমি কত পার্সেন্ট কন্ট্রোল করছি। আই অ্যাম হ্যাভিং কন্ট্রোল অফ 60% অফ শেয়ারস। তাহলে আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কতটুকু? নন কন্ট্রোলিং 40%। ইন্টারেস্ট হচ্ছে আমার 40%। দ্যাট ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন। অ্যান্ড দেন আমার আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমি কত টাকা দিয়ে অ্যাকোয়ার করেছি। আমি 76,000 কনসিডারেশন দিয়ে অ্যাকোয়ার করেছি। সো 76,000 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এটা ডেবিট হয় অ্যান্ড আমার ব্যাংক ক্রেডিট হয়। অ্যান্ড এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এই অ্যামাউন্টটা, এই ইনভেস্টমেন্টের যে প্যারেন্ট কোম্পানির 98,000, এটার মধ্যে এই 76,000 অলরেডি রেকর্ডেড, যেটা রিপ্লেস হয়ে যাবে আমার গুডউইল ওয়ার্কিং থ্রিতে। এই হচ্ছে বেসিক্যালি আমার এই ফার্স্ট লাইনটার, আমি যদি বলি সামারি অর ইন ডিটেলস অ্যাডজাস্টমেন্ট দ্যাট উই নিড টু ডু। এরপরে আপনার একটা দুইটা কোম্পানির হচ্ছে স্টেটমেন্টটা দেওয়া আছে, কার্ল এবং সুজানের। নন কারেন্ট অ্যাসেট পিপিই 138,000, 115,000, আমি লাইন বাই লাইন অ্যাড করব। ইনভেস্টমেন্ট এখানে 98,000 আমাকে ব্রেকডাউন করে দেখতে হবে এই 98,000 এর মধ্যে কতটুকু আমার প্যারেন্ট কোম্পানির ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি আছে, কতটুকু আমার ইন্ট্রা গ্রুপ কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। এই ইনভেস্টমেন্ট আমি শুধু প্রেজেন্ট করতে পারবো আমার অ্যাডিশনাল এক্সটার্নাল ইনভেস্টমেন্ট, যেটা আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো, বাট দ্যাট আই হ্যাভ টু অ্যাডজাস্ট যে এই 98,000 এর মধ্যে কতটুকু আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, কতটুকু আমার ইন্ট্রা গ্রুপ লোন, অ্যান্ড দেন রিমেইনিং পোর্শনটুকু আমি আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রেজেন্ট করব। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ইনভেন্টরি, রিসিভেবলস, ক্যাশ। এখানে আমার দেখতে হবে কোনো ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কিনা, এখানে আমাকে দেখতে হবে কোনো আনরিয়েলাইজড প্রফিট আছে কিনা। সো ওই অ্যাডজাস্টমেন্ট গুলো আমি করব, and then we will actually adjust the consolidated total asset. দেন ইকুইটি পার্টে আমরা যদি দেখি, শেয়ার ক্যাপিটাল প্যারেন্ট হচ্ছে 50,000, সাবসিডিয়ারি হচ্ছে 40,000, রিটেন আর্নিংস, এটা রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস, প্যারেন্ট কোম্পানির 189,000, সাবসিডিয়ারি কোম্পানি 69,000। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল অ্যাসেট, টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি জাস্ট দুইটা আছে। একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস, 8% লোন নোট, যে কথাটা আমরা বলছিলাম যে এখানে এই যে ইনভেস্টমেন্ট আছে 98,000, সেটা হয়তো বা আমি নোটটা পড়লে বুঝতে পারবো এই 20,000 সহ এখানে ইনক্লুডেড। And then finally current liabilities 33,000, 23,000, and now total asset and total liability and equity exactly matched. নাও আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো অথবা যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে আমাদের কোয়েশ্চেনে, সেই অ্যাডিশনাল ইনফরমেশন গুলোকে আমরা ভালো করে ইভালুয়েট করে ওয়ার্কিংটাকে কমপ্লিট করা। সো দ্যাট ইজ মাই ফার্স্ট টাস্ক। আমি কখনোই আমার প্রেজেন্টেশনটা আগে করি না, এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য আমার মেইন কাজ হচ্ছে ওয়ার্কিং গুলোকে আগে ভালো করে অ্যাকুমুলেট করা, এবং এই ওয়ার্কিং গুলো করতে পারলে আমার 80% কাজ ডান ফর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে আমি যেন এই কাজটুকু ঠিক মতো করতে পারি। এখন আমরা আসি ওয়ার্কিং, ওয়ার্কিং গুলো করার জন্য আমার এডিশনাল ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে আপনি দেখেন নোট 1-এ কি বলছে, দ্য ইনভেন্টরি অফ কার্ল includes $8,000 of goods purchased for cash from Susan at cost plus 25%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8,000 হচ্ছে বেসিক্যালি ইনভেন্টরি, যেটা কার্ল আলটিমেটলি মানে পারচেস করছে। কার কাছ থেকে পারচেস করছে?
সুজানের কাছ থেকে। তাহলে সুজান হচ্ছে সেলার, সুজান যদি সেলার হয় তাহলে এটা আমার আনরিয়েলাইজ প্রফিট হিসাবে সুজানের ওয়ার্কিং থেকে, মানে হচ্ছে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারির রিপোর্টিং ডেট থেকে আমাকে মাইনাস করতে হবে। অ্যান্ড এটা আমার কার্লের যে ইনভেন্টরি সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে। তার মানে এটার জন্য আমার ডাবল এন্ট্রি আমাকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবে। আমাকে ফার্স্টে আনরিয়েলাইজ প্রফিটটুকু বের করতে হবে। আনরিয়েলাইজ প্রফিট কত? 8,000। যেহেতু এটা আমার মার্কআপ দেওয়া আছে এবং এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, তাহলে 8,000 ডিভাইডেড বাই 125 ইন্টু 25, যেটা আসবে এই অ্যামাউন্টটাই হবে আমার জন্য সাবসিডিয়ারিজ রিটার্ন আর্নিংস ডেবিট অ্যান্ড কনসলিডেটেড ইনভেন্টরি ক্রেডিট। এটা হচ্ছে এক নাম্বার মানে ওয়ার্কিং যদি আমি চিন্তা করি যে এক নাম্বার অ্যাডজাস্টমেন্টের কথা যদি আমি চিন্তা করি, এটা আমি হয়তো বা 5টা ওয়ার্কিং এর পরে করতে পারি, অথবা আমি 2টা ওয়ার্কিং টু এর পাশাপাশিও করতে পারি, লাইক ওয়ার্কিং টু এর সাব ওয়ার্কিং হিসেবে। দ্যাট অলসো ক্যান বি ডান। নোট নাম্বার 2, অন 1st জুন 20x7, এখানে ভালো করে খেয়াল করেন, 1st জুন 20x7 তার মানে কবে? জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তার মানে ঠিক ঠিক আমার রিপোর্টিং ডেটের 6 মাস আগে কার্ল মানে প্যারেন্ট কোম্পানি ট্রান্সফার দ্য আইটেম অফ প্ল্যান টু সুজান ফর $15,000, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, ট্রান্সফার অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে এখানে প্যারেন্ট ট্রান্সফার করেছে সুজানকে, অ্যান্ড উই নো যে ট্রান্সফার অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ক্যালকুলেশনটা এমন ভাবে করি যে উইথ ট্রান্সফার আমার আলটিমেট ক্যারিং ভ্যালু কত, উইদাউট ট্রান্সফার আমি যদি ট্রান্সফারটা না করতাম যেটা ক্যারিং ভ্যালু কত হতো। সো সেই ক্ষেত্রে আমার এইখান থেকে যতটুকু আনরিয়েলাইজ প্রফিট, যতটুকু আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, এন্ড যতটুকু আমার ডেপ্রিসিয়েশনের ওভারচার্জ অথবা আন্ডারচার্জ হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটুকু আমাকে দিতে হবে থ্রু আ টেবিল, যেটা আমরা অলরেডি গত ক্লাসেই দেখেছি যে উইদাউট ট্রান্সফার, উইথ ট্রান্সফার অ্যান্ড আনরিয়েলাইজ প্রফিট, এই 3টা কলামে আমরা ক্যালকুলেশনটা করে থাকি। এন্ড এখানে আমরা যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, আমার রিমেইনিং ইউজফুল লাইফ 5 ইয়ার্স, যে কথাটা আমরা বলছিলাম যে রিমেইনিং ইউজফুল লাইফ যদিও 5 ইয়ার্স, বাট এই বছরে আমার ডেপ্রিসিয়েশন চার্জ হবে অনলি ফর 6 মান্থ। সো নাও আমরা এইটাও অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় দ্যাট উই নো। এরপর আমরা 3 নম্বর নোট একটু দেখি। 3 নম্বর নোটে ওরা কি বলছে? কার্ল ভ্যালুস দ্য এনসিআই ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মেথড অ্যাট ডেট অফ অ্যাকুইজিশন দ্য ফেয়ার ভ্যালু অফ 40% এনসিআই 50,000, স্ট্রেট ফরওয়ার্ড 50,000 দেওয়া আছে, সেটা আমরা ওয়ার্কিং 3 গুডউইল ক্যালকুলেশন, ওয়ার্কিং 4 এনসিআই ক্যালকুলেশনে সরাসরি নিয়ে আসবো। And number 4, an impairment loss of 1,000 to be charged against goodwill at the year end that will be directly adjusted in working 3, working 4 and working 5. সেটা কিভাবে? আমি ওয়ার্কিং 3 তে গুডউইলের ইম্পেয়ারমেন্ট থেকে 1,000 বাদ দিব, তাহলে আমি পেয়ে যাব গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট, এন্ড দেন এটা আমার এনসিআই টোটাল ভ্যালুটাকে কমিয়ে দিবে, এন্ড দেন এটা আমার রিটার্ন আর্নিংস এর টোটাল ভ্যালুটাকে কমিয়ে দিবে প্রপোর্শনেটলি। আমার যেহেতু ফুল গুডউইল মেথড আমরা এখানে ইউজ করছি, সেই ক্ষেত্রে প্রপোর্শনেট অফ প্যারেন্ট কোম্পানি 60% ইম্পেয়ারমেন্ট বেয়ার করবে, প্রপোর্শনেট অফ এনসিআই 40% ইম্পেয়ারমেন্ট বেয়ার করবে। নাম্বার 5, সুজান আর্নড আ প্রফিট অফ $9,000, এটা হচ্ছে আমার সুজানের, দ্যাট মিন্স আমার সাবসিডিয়ারির যে রিটেন আর্নিংস এট অ্যাকুইজিশন ডেট হবে, সেটা ক্যালকুলেশনের জন্য আমাকে এই ওয়ার্কিং টুকু অ্যাডজাস্ট করতে হবে। সো এটা বেসিক্যালি হচ্ছে 9,000 এক বছরের প্রফিট। আমার এখান থেকে 7 মান্থের প্রফিট আলটিমেটলি যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি, আমার এই রিটেন আর্নিংস থেকে 7 মান্থের প্রফিট আমি যদি অ্যাকচুয়ালি মানে মাইনাস করে ফেলি, মাইনাস করলে আমি আমার আলটিমেটলি রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট অফ সাবসিডিয়ারি পেয়ে যাব। দ্য লোন নোট ইন সুজান, যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে এই লোন নোটটা আসলে কার। দ্য লোন নোট ইন সুজান বুক রিপ্রেজেন্টস মানি বরোড ফ্রম কার্ল। তার মানে এই যে লোন নোটের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, দিস ইজ অ্যান ইন্ট্রা গ্রুপ লোন, তার মানে এটা আমাকে এই ইন্ট্রা গ্রুপ লোন অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এটা আমার লোন রিসিভেবল থেকেও মাইনাস করে দিতে হবে, মানে 98,000 থেকেও মাইনাস করে দিতে হবে, এটা আমার 20,000 লোন পেয়েবল থেকেও মাইনাস করে দিতে হবে। সো আমি যদি এখানে একটু দেখতে পাই, আমার টোটাল ইনভেস্টমেন্ট 98,000, এখান থেকে আমার 76,000 চলে যাচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, 20,000 চলে যাচ্ছে লোন টু সাবসিডিয়ারি, তাহলে টোটাল হচ্ছে 96,000 হচ্ছে আমার আলটিমেটলি ইন্ট্রা গ্রুপের জন্য, এন্ড বাকি 2,000 হচ্ছে আমার এক্সটার্নাল ইনভেস্টমেন্ট, যেটা আমি আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রেজেন্ট করতে পারবো। নাম্বার 7, included in Carl receivable is $4,000 relating to inventory sold to Susan during the year. Susan raised a check for 2,500 and sent it to Carl on 29th of November 2007. Carl did not receive. So এখানে দুইটা জিনিস আছে যেটা আমরা গত ক্লাসেও এই ওয়ার্কিং গুলো নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে
আমার ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে একটা, সেটা হচ্ছে 4000। আবার এখানে আরেকটা ব্যালেন্সও আছে, সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে ক্যাশ ইন ট্রানজিট। তাহলে যেহেতু এটা আমার রিসিভ করে ফেলছে প্যারেন্ট কোম্পানি, এটা অ্যাজিউম করে নিতে হবে। সো ফার্স্টে আমাকে যেটা ডাবল এন্ট্রি দিতে হবে, ব্যাংক ডেবিট অ্যান্ড রিসিভেবল ক্রেডিট। তার মানে আমাকে ব্যাংক ব্যালেন্সের সাথে 2500 অ্যাড করে দিতে হবে, অ্যান্ড দেন আমার রিসিভেবল থেকে 2500 মাইনাস করে দিতে হবে। সো এটার কোনো ইম্প্যাক্ট আলটিমেটলি থাকবে না কারেন্ট অ্যাসেটে। দেন আমাকে কি করতে হবে, দেন রিমেইনিং যেটা থাকবে, রিমেইনিং বলতে এই 4000 থেকে 2500 আমি যদি মানে আলটিমেটলি ডিডাক্ট করে ফেলি, ক্যাশ ইন ট্রানজিটটাকে রিসিভ দেখাই ফেলি, দেন আমার বেসিক্যালি থাকবে হচ্ছে শুধু রিমেইনিং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, দ্যাট ইজ 1500। এই 1500 কে এখন আমাকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন হিসেবে এলিমিনেট করতে হবে। তার মানে এটা আমার প্যারেন্টের রিসিভেবল থেকেও মাইনাস হয়ে যাবে, আবার সাবসিডিয়ারির পেয়েবল থেকেও, সুজানের পেয়েবল থেকেও মাইনাস হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য হোল পিকচার। আমরা খুব কুইকলি এটা মানে কথা বললাম এই কারণে, কেননা এটা গত ক্লাসও আমরা এটা নিয়ে কথা বলেছি। সো আমরা একটু কুইকলি আমাদের এক্সেলে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, অথবা আমার স্প্রেডশিট প্ল্যাটফর্মে যখন আমি প্রেজেন্ট করব সেক্ষেত্রে আমার প্রেজেন্টেশনটা কি হবে। তো একটা কথা আমি একটু আপনাদেরকে বলে রাখি, এটা হয়তো বা লাস্ট ক্লাস আমি মিস করে গেছি কিনা আমি শিওর না, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের স্প্রেডশিটে প্র্যাকটিস করবেন, মানে আপনারা যখন স্প্রেডশিটে এই জিনিসটাকে দেখবেন, আপনারা যখন স্প্রেডশিটে হচ্ছে আপনাদের এই কোশ্চেনটা সলভ করবেন, আমি একটু আপনাদের পাস্ট এক্সামের একটা লাইব্রেরি দেখাই, মানে আপনারা কিভাবে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করেন ইউজুয়ালি, অথবা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্ল্যাটফর্মে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা এসএসসি এর ওন প্র্যাকটিস প্ল্যাটফর্ম, যেটা আপনারা আপনাদের স্টাডি হাব ওইখান থেকেও আপনি এটা এই কোয়েশ্চেন গুলো পাবেন, অথবা আপনি আপনার মাই এসএসসি তে যখন লগ ইন করবেন, মাই এসএসসি তে লগ ইন করার সময়ও আপনি দেখবেন নিচের দিকে এই অপশন গুলো আছে, স্টাডি হাবের আপনার ওইখানে অপশন আছে, প্র্যাকটিস প্ল্যাটফর্মের অপশন আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই এসএসসি এর ফ্রি রিসোর্স গুলা ইউজ করতে, যাতে করে আপনারা একটু ভালো করে ইউজ টু হয়ে যান, যে আপনারা যখন এক্সামটা দিবেন। যেমন আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সবগুলো কোশ্চেন অলরেডি অ্যাসাইন করাই আছে, জাস্ট এইগুলা রিসেন্টলি আসছে, এগুলো আমি অ্যাসাইন করা হয়নি। তো আমি যদি আমার এফআরএ চলে যাই, আপনাদেরকে আমি একটা কোশ্চেন একটু জাস্ট এমনি একটু দেখাতে চাই, যে স্যাম্পল একটা কোশ্চেন যে কেমন আসলে হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন আপনি প্রিপেয়ার করবেন, তখন এটা আসলে আপনি কিভাবে দেখাবেন আপনার। আমরা জাস্ট যে কোনো একটা কোশ্চেন ওপেন করি, জাস্ট আমরা যে কোশ্চেনটা করছি সেইটা না, জাস্ট আপনাদের উইন্ডোটা কেমন হবে সেটা দেখানোর জন্য। সো দিস ইজ ইউর ওপেনিং উইন্ডো। আপনি যখন আপনার এক্সামটা স্টার্ট করবেন, ঠিক এই ইনস্ট্রাকশন গুলো আপনাকে পড়তে হবে। আপনাকে 10 মিনিটস এর একটা সময় দিবে, সেখানে আপনি এই ইনস্ট্রাকশন গুলো পড়ে দেন হচ্ছে আপনার নেক্সট। এখানে আরেকটা জিনিস হচ্ছে, ও যেটা বলতেছে আমি পুরো উইন্ডোটা ভিউ করি নাই, সো তার মানে আমাকে পুরো উইন্ডোটা ভিউ করে তারপরে আসলে যেতে হবে। ওকে, ইউ হ্যাভ নট ভিউড দ্য এন্টায়ার স্ক্রিন। আমি তো এন্টায়ার স্ক্রিন ভিউ করলাম, তাহলে কেন এটা প্রবলেম দেখাচ্ছে? আই ডোন্ট নো। ওকে, সো আমরা ইনস্ট্রাকশন গুলো যখন পড়বো, এই ইনস্ট্রাকশন গুলো আমরা অলরেডি মানে ওভার দ্য টাইম কথা বলেছি আসলে আমরা কিভাবে আনসারটা করবো, কিভাবে আমার এই কোয়েশ্চেন গুলো আলটিমেটলি আসবে, এবং আমি আমার নেভিগেশনটা কিভাবে ইউজ করব। সো এই এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেথড। সো এখানে একটা জিনিস একটু আমরা দেখবো যে আমরা ফুল স্ক্রিনটা ভিউ না করলে নেক্সট বাটনে মানে নেক্সট পেজে আমরা যেতে পারবো না, যেটা ইউজুয়ালি ইটস আ ভেরি ইউজার ফ্রেন্ডলি থিং, আপনারা এটা নিজেরাও জানেন। সো আমরা এখন স্টার্ট করব, কোয়েশ্চেনটা দেখবো যে আসলে আমি আমার নেভিগেট করে এই কোয়েশ্চেনটা না, এগুলো হচ্ছে সেকশন এ এর কোয়েশ্চেন। আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে 1 of 32, মানে 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে আমার অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। এর মধ্যে সেকশন এ তে 15টা অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন, সেকশন বি তে হচ্ছে আমার 15টা অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন ইন 3 সিনারিওস,
অ্যান্ড আমার কোয়েশ্চেন 31 এবং কোয়েশ্চেন 32 এটা হচ্ছে বেসিক্যালি আমার কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেকশন সি। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটির, আপনারা ঠিক এই অপশনটাই পাবেন, যদিও আমরা কনসলিডেশন নিয়ে কথা বলছি, বাট আমি আবারও বলছি আমরা এই কোয়েশ্চেনের প্র্যাকটিসটা আপনি যখন নলেজ ওয়াইজ এক্সেলে ইউজ টু হয়ে যাবেন, অথবা আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস প্ল্যাটফর্মেও দেখাবো হোপফুলি নেক্সট ক্লাসে, আমরা যখন কনসলিডেশনটা এন্ড করব অথবা পরের ক্লাসে। সো অফকোর্স তার আগে আমরা একটা দুইটা কোয়েশ্চেন আপনাদেরকে এখানে প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটা আমরা দেখাতেই পারি। বাট চ্যালেঞ্জটা হচ্ছে এটা আসলে এখান থেকে শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে আমি এক্সেলটা করছি, বাট অলমোস্ট ইউ উইল সি দ্যাট দ্যাট দ্য প্ল্যাটফর্ম ইজ ভেরি সিম্পল, স্প্রেডশিটটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, নট কমপ্লিকেটেড লাইক এক্সেল। অ্যান্ড এখানে আমি যে কারণে আপনাদেরকে এটা দেখালাম সেটা হচ্ছে আপনার এই কোয়েশ্চেনটা কিন্তু লেফট সাইডে থাকবে অ্যান্ড আপনার আনসার যেই স্পেসটা সেটা আপনার রাইট সাইডে থাকবে। সো আপনি এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবেন, অ্যান্ড এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আপনার যদি মনে হয় যে না এটা আপনি আরেকটু বড় করে দেখতে চান, ছোট করে দেখতে চান, সেই অনুযায়ী আপনি এটাকে আলটিমেটলি আহ, আপনার মতো করে ভিজিবল করাতে পারেন। এন্ড যে কারণে আমার বেসিক্যালি এই কথাটা বলা সেটা হচ্ছে আপনি আপনার মেন এক্সামে ওয়ার্কিং গুলোকে নিচে করবেন কিনা। নিচে আপনি যদি ওয়ার্কিং গুলো করেন দেখবেন অনেক নিচ পর্যন্ত আপনাকে আসলে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। সো সেটা আপনার জন্য উপরে নিচে করাটা একটু মানে ইউজার ফ্রেন্ডলি না, এবং এক্সামিনারের জন্য একটু ডিফিকাল্ট টু লিঙ্ক অর টু অ্যাক্সেস দ্য লিঙ্ক। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনাদের রিকমেন্ড করি, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্রংলি রিকমেন্ডেবল, যে আপনারা ওয়ার্কিং গুলো সাইড বাই সাইড করবেন। কিভাবে সাইড বাই সাইড? যেমন আপনি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন করবেন আপনার হয়তো বা 6টা কলাম লাগবে, আপনি 6টা কলাম রেখে অথবা 7টা কলাম রেখে দেন আপনার বাকি যেই কলাম আছে এখান থেকে আপনি ওয়ার্কিং গুলো শুরু করবেন। এখানে আপনি দিলেন হচ্ছে ওয়ার্কিং, ওকে। সো এখান থেকে আপনি ওয়ার্কিং ওয়ান নিয়ে কথা বললেন, গ্রুপ স্ট্রাকচার। সো এইভাবে হচ্ছে আপনি আপনার বেসিক্যালি আপনার ওয়ার্কিং গুলো স্টার্ট করবেন। এবং আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা এখানে কোনোভাবেই ফরম্যাটিং এর জন্য কোনো মার্ক পাবেন না। যেমন আমি এই দুইটা লেখাই লিখলাম, আপনার কাছে মনে হতে পারে এটা একটু আমি বোল্ড করি, আপনার কাছে মনে হতে পারে এটা একটু আমি হাইলাইট করতে চাই, এগুলোর জন্য কোনো মার্কস নাই। হ্যাঁ, এগুলোর জন্য আপনাকে কোনো এক্সামিনার মার্ক দিবে না। বাট বেসিক যে শর্টকাট গুলো আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, এগুলা কাজ করে এখানে। এন্ড দিস ইজ প্রিটি মাচ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্ল্যাটফর্ম। আপনারা যখন একটু নিজেরা এক্সারসাইজ করার জন্য এগুলা ইউজ করবেন, এবং আই হামলি রিকোয়েস্ট ইউ আপনারা এটা অবশ্যই ইউজ করেন প্লিজ। সো আমরা একটু আমাদের তাহলে প্রেজেন্টেশনটাতে ব্যাক করি, এটা একটু কুইকলি করার কথা আমাদের, সেটা হচ্ছে আমরা ওয়ার্কিং ওয়ানটা যদি একটু দেখি। ওয়ার্কিং ওয়ানটা আমরা এখান থেকে করব, যে প্যারেন্ট কে, সাবসিডিয়ারি কে। প্যারেন্ট হচ্ছে কার্ল অ্যান্ড সাবসিডিয়ারি হচ্ছে সুজান। কত পার্সেন্ট শেয়ার ওন করে? 60% শেয়ার ওন করে। সো এনসিআই কত পার্সেন্ট? এনসিআই 40%। এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড আমার অ্যাকুইজিশন ডেট কবে? 1 May 2007। রিপোর্টিং ডেট কবে? 30 November 2007। অ্যান্ড দেন আমি যদি এখানে বলি তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশন ডেট কত মান্থ? টোটাল 7 মান্থস, যে কথাটা একটু আগেও আমরা ডিসকাশন করছিলাম। কেন এটাকে আমরা চিন্তা করছি, হাইলাইট করে দেখব, কেননা এই 7 মান্থ আমার পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড, এবং যেটা আমার পোস্ট অ্যাকুইজিশন অ্যাডজাস্টমেন্ট হিসেবে যে কোনো ইনকাম অথবা এক্সপেন্সকে 7 মান্থের প্রপোর্শনেট রেট করতে হবে। নাও কাম টু দ্য ওয়ার্কিং টু, নেট অ্যাসেট অফ সুজান। সেখানে আমরা 3টা কলামে করে থাকি, অ্যাট অ্যাকুইজিশন ডেট, অ্যাট রিপোর্টিং ডেট অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। সো অ্যাকুইজিশন ডেটে আমার নেট অ্যাসেট কি কি থাকবে? শেয়ার ক্যাপিটাল থাকবে, শেয়ার প্রিমিয়াম থাকবে, যদি থাকে এখানে নেই, রিটেন আর্নিংস থাকবে। রিটেন আর্নিংস এখানে আমরা অ্যাকুইজিশন ডেটে কত সেটা আমরা একটু বের করে নিব, কেননা রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস কত সেটা দেওয়া আছে, অ্যাকুইজিশন ডেট দেওয়া নাই। দেন যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা জানি, দুইটা অ্যাডজাস্টমেন্ট এখানে আসবে। একটা হচ্ছে আমার যেটা সাবসিডিয়ারি সেল করেছে ইনভেন্টরি প্যারেন্টের কাছে, এটা একটা ইনভেন্টরি সেল করার কারণে যে আনরিয়েলাইজ প্রফিটটা আসবে, এইটা ওয়ার্কিং থ্রু এর রিপোর্টিং ডেটে আসবে। দেন ট্রান্সফার অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ট্রান্সফার করেছে, যেটা বেসিক্যালি ডেপ্রিসিয়েশন পোর্শনটুকু আমার এখানে আসবে। সো এই পয়েন্টগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করব, এবং
আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখি শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড উই নো শেয়ার ক্যাপিটাল উইল রিমেইন সেম 40,000 এটা আমার সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল যেটা ছিল 40,000, এটাই আমার এক্স্যাক্টলি এখানে আমরা দেখাচ্ছি 40,000 সো দ্যার ইজ নো সাচ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। নাও রিটার্ন আর্নিংস থেকে আমরা যদি দেখি রিপোর্টিং ডেটে রিটার্ন আর্নিংস হচ্ছে 69,000, বাট অ্যাকুইজিশন ডেটে রিটার্ন আর্নিংস কত সেটা আমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। এন্ড আমরা জানি অ্যাকুইজিশন ডেটে রিটার্ন আর্নিংস আমি বের করতে গেলে আমার এই 7 মান্থে প্রফিট কত সেটা আমি ডিডাক্ট করলেই আলটিমেটলি আমার অ্যাকুইজিশন ডেটের প্রফিট কত, রিটার্ন আর্নিংস কত সেটা আমরা বের করতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি সো ওভার দ্য ইয়ার সুজান হ্যাজ মেড $9,000 অফ প্রফিট। সো $9,000 যদি প্রফিট হয়, এটা এক বছরের যদি প্রফিট হয়, 7 মান্থের প্রফিট কত এটা একটু আপনারা আমাকে বলেন। 9,000 যদি এক বছরের জন্য হয়, হাউ মাচ ইট ইজ ফর 7 মান্থ? কত হয় 7 মান্থের জন্য? Hmm, 63,750. সো দিস ইজ সো সিম্পল রাইট? আমি যদি এখানে চিন্তা করি আমার 7 মান্থের প্রফিট কত হবে, 9,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 7, সো ইট ইজ 62,000, সরি 5,250, রাইট? তাহলে এই যে 5,250 আমি যদি এইটা বাদ দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাব আমার রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট, এবং এটি আমরা এখানে সরাসরি দেখাইছি যে আমি আমার এই ক্যালকুলেশনটা আলাদা করে না দেখিয়ে আমি জাস্ট আমার ওই 7 মান্থের রিটেন আর্নিংস এর যে ব্যালেন্সটুকু অ্যাড করা হয়েছিল টু গেট দ্য রিপোর্টিং ডেট রিটেন আর্নিংস, সেটা আমরা জাস্ট ডিডাক্ট করে দিয়েছি, দ্যাটস ইট। দেন আমরা দুইটা অ্যাডজাস্টমেন্ট করব, যেটা আমরা বলেছি যে এই দুইটা ওয়ার্কিং মানে এই দুইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ওয়ার্কিং আমরা একদম নিচেও করতে পারি অথবা আমরা সাইড বাই সাইডও করতে পারি। এই যে আমরা সাইড বাই সাইড করব নাকি নিচে করব এটা আসলে কোনো প্রবলেম না, হ্যাঁ, এটা কোনোভাবেই এটা আমার জন্য মার্ক লস করার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। বাট আমরা এই ওয়ার্কিং গুলো এখানে যদি দেখাই, একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি সাইড বাই সাইড ওয়ার্কিং গুলো করে যাচ্ছি। এন্ড দেন যদি আমি একটু নিচে করি অথবা যদি আরেকটু জায়গা বেশি মনে হয় লাগতে পারে, একটা জিনিস একটু আমরা মাথায় রাখি, আমরা এক্সেলে যেরকম ধরেন রো অথবা কলাম আমি ইনসার্ট করতে পারি অথবা ডিলিট করতে পারি, বাট এখানে আপনি দেখবেন যে কলাম অথবা রো ইনসার্ট অথবা ডিলিট করার কোনো অপশন নাই, হ্যাঁ। তার মানে আমার এখানে যতগুলা ফিক্সড রো আছে আপনি দেখতে পাচ্ছেন 300, এন্ড যতগুলা ফিক্সড কলাম আছে আমাকে ঠিক এই রো এবং এই কলামের মধ্যেই এই ওয়ার্কিং গুলো করে দেখাতে হবে। এন্ড ইউ মাইট থিঙ্ক অ্যাবাউট যে এত লাগে কিনা, এটা 20%ও লাগে না আসলে, এত কলাম এত রো আসলে ইউজ করা হয় না। বাট এক্সেলটা যেহেতু একটা ভাস্ট একটা ডেটা প্রসেসিং একটা সফটওয়্যার, সো সেই ক্ষেত্রে এটার জন্য অফকোর্স ইউ হ্যাভ দ্য ইনফিনিট অপশন। সো এই কারণে আমরা বলছি সাইড বাই সাইড করব সো দ্যাট আমার লিঙ্ক করতে আমার জন্য ইজিয়ার হয়। তাহলে আমার দুইটা ওয়ার্কিং, একটা হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ ইনভেন্টরি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে কে সেলার, মানে আমাকে কে সেল করছে এখানে। সো এখানে হচ্ছে আমার সাবসিডিয়ারি সুজান ইজ দা সরি সুজান ইজ দা সেলার। তাহলে এটা আমার ওয়ার্কিং টু থেকেই আলটিমেটলি অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি কত ডলার সেল করেছি, $8,000, মানে সুজান সোল্ড ইট টু প্যারেন্ট কোম্পানি, এন্ড এটার আনরিয়েলাইজ প্রফিট কতটুকু হবে, 8,000, যেহেতু এটা আমার সেল প্রাইস। এন্ড অন দ্য আদার হ্যান্ড আমার দেওয়া আছে মার্কআপ, এন্ড উই নো যখন মার্কআপ থাকে দ্যাট ইজ আ প্রফিট অন কস্ট, তাহলে এখানে আমার কস্ট 100 প্লাস প্রফিট 25%, টোটাল সেলিং প্রাইস হচ্ছে 125%। সো 8,000 হচ্ছে আসলে 125% এর ভ্যালু। তাহলে 8,000 ডিভাইডেড বাই 125 ইন্টু 25, that is pretty much straightforward, unrealized profit 1,600, যেটা আমার ওয়ার্কিং টু এর রিটেন আর্নিংস থেকে আমি মাইনাস করব। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে, আমার রিটেন আর্নিংস ডেবিট 1,600, ক্লোজিং ইনভেন্টরি মানে হচ্ছে আমার গ্রুপের ক্লোজিং ইনভেন্টরি অর কার্ল এর ক্লোজিং ইনভেন্টরি আমাকে ডিডাক্ট করতে হবে 1,600। সো আমি যদি এখানে একটু রিলেট করে দিই, এটা হচ্ছে আমার ওয়ার্কিং টু রিপোর্টিং ডেটে, আর এটা হচ্ছে আমার
কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আমার ইনভেন্টরি থেকে ডিডাক্ট হবে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আমার সেল অফ ইনভেন্টরি। এখানে আনরিয়েলাইজ প্রফিট যতটুকু আসবে ততটুকুর অ্যাডজাস্টমেন্ট আমরা ওয়ার্কিং টুতে সাইড বাই সাইড এখানে দেখাচ্ছি, খেয়াল করেন। প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট, এইটা পাপ যেটাকে আমরা বলছি, পিইউপি অর ইউআরপি, আপনি এই শর্ট ফর্ম গুলো ইউজ করতে পারবেন ওয়ার্কিং এ, দ্যাটস নট এ প্রবলেম। বাট প্রেজেন্টেশনে মানে আপনার স্টেটমেন্ট প্রেজেন্টেশনে এই ওয়ার্কিং এই শর্ট ফর্ম গুলো ইউজ করা যায় না। এগুলো আসলে প্রেজেন্টেশনের জন্য না। ওয়ার্কিং এ আপনি চাইলে আপনি যেমন নন কারেন্ট অ্যাসেট কে এনসিএ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে ক্যাপেক্স, এই এই জিনিসগুলো ইউজ করতেই পারেন। হ্যাঁ, আমরা দেখবেন যে অনেক শর্ট ফর্ম এখানে ইউজ করেছি। সো ওয়ার্কিং এর জন্য দ্যাটস নট এ প্রবলেম, এর জন্য কোনো মার্ক আপনাকে কাটবে না। সো আমরা একটু পরের ওয়ার্কিংটাতে চলে যাই, মানে পরের অ্যাডিশনাল যেই ওয়ার্কিং আছে সেটা হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট ফর সেলিং অফ নন কারেন্ট অ্যাসেট। এন্ড আমরা অলরেডি জানি এটাকে আমরা যখন ওয়ার্কিং করব আমরা বেসিক্যালি দুইটা কনসিডার করব। একটা হচ্ছে উইথ ট্রান্সফার, এটার ক্যারিং ভ্যালু কত, দেখতে পাচ্ছেন উইথ ট্রান্সফার আমার ক্যারিং ভ্যালু কত, এন্ড উইদাউট ট্রান্সফার আমার ক্যারিং ভ্যালু কত। এটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা আমাকে আগে আলটিমেটলি দেখতে হবে যে উইথ ট্রান্সফার এন্ড উইদাউট ট্রান্সফার আমার ক্যারিং ভ্যালুটা কত হয়। সো আপনি দেখতেই পাচ্ছেন যে উইথ ট্রান্সফার, এখানে যদি আমি একটু দেখি যে আমার এই অ্যাসেটটার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল এট দ্য ডেট অফ ট্রান্সফার, মানে হচ্ছে 1st জুন 20x7। আমার 1st জুন 20x7 এ উইথ ট্রান্সফার মানে আমি ট্রান্সফার করেছি হচ্ছে $15,000। দেখেন এখানে বলা ছিল আমার যে $15,000 ট্রান্সফার করেছে, যেটা ট্রান্সফার ডেটে ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে 10,000। তাহলে এখানে একটা আনরিয়েলাইজ প্রফিট আসছে $5,000। যেই আনরিয়েলাইজ প্রফিটটা আমার কে আলটিমেটলি রেকর্ড করেছে, কার রেকর্ড করেছিল, যখন সে এটাকে সেল করেছে সুজানের কাছে। সো এটা আলটিমেটলি প্যারেন্টের রিটেন আর্নিংস থেকে, মানে গ্রুপ রিটেন আর্নিংস থেকে 5,000 আমাকে মাইনাস করে দিতে হবে। তার মানে হচ্ছে এটা আমার ওয়ার্কিং 5 থেকে মাইনাস করতে হবে, আর এটা আমার ওয়ার্কিং 2 তে চলে আসবে। এন্ড এটা আমার বেসিক্যালি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হবে। সো সেটা আমরা সবাই জানি, এর আগেও গত ক্লাসে সিমিলার একটা ওয়ার্কিং করেছিলাম আমরা। দেন আমরা দেখব হচ্ছে এই একই লাইক আমার এই আমার ট্রান্সফার ডেট থেকে রিপোর্টিং ডেট পর্যন্ত আমার কত মান্থ আমি আলটিমেটলি পাস করেছি, এবং সেই সময়ের ডেপ্রিসিয়েশন আমাকে কত চার্জ করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি রিমেইনিং ইউজফুল লাইফ দেওয়া আছে কোয়েশ্চেনে, দ্যাট ইজ 5 ইয়ার্স। সো আমি এই অ্যাসেটটাকে 15,000 ডিভাইডেড বাই 5, 10,000 ডিভাইডেড বাই 5, তার মানে আমার অ্যানুয়ালি depreciation চার্জ করতে হবে উইথ ট্রান্সফার 3,000, উইদাউট ট্রান্সফার 2,000। বাট এই 3,000 and 2,000 respectively, that amount is for whole 12 month, but আমি এখানে whole 12 month কনসিডার করতে পারবো না। I have to consider only for 6 month। তার মানে আমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে only for 6 month। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে অ্যাসেটটা ট্রান্সফার করছি, ট্রান্সফার যদি না করতাম তাহলে সাবসিডিয়ারি ডেপ্রিসিয়েশন চার্জ করতে হচ্ছে 1,000, বাট ট্রান্সফার করার জন্য সাবসিডিয়ারি অলরেডি চার্জ করেছে 1,500। তার মানে সাবসিডিয়ারি যে রিটেন আর্নিংসটা এখানে দেখাচ্ছে, সেই রিটেন আর্নিংস এর মধ্যে অলরেডি ডেপ্রিসিয়েশন মানে এক্সপেন্স বেশি দেখানো হয়েছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে সাবসিডিয়ারির রিটেন আর্নিংস থেকে মানে সাবসিডিয়ারির নেট অ্যাসেট থেকে এই 500 কে আমার আবার রিটেন আর্নিংস বাড়িয়ে দিতে হবে। সো উই অল নো, যদি আমার এখন এক্সপেন্সটাকে আমি কমাই দেই সেটা আমার প্রফিটকে বাড়াই দিবে, এবং প্রফিট যদি বাড়ে আমার রিটেন আর্নিংস বাড়বে, এবং রিটেন আর্নিং যদি বাড়ে নেট অ্যাসেটও বাড়বে, রাইট? সো আলটিমেটলি এখন আমাকে কি করতে হবে, সো আমার এখন এই অ্যামাউন্টটা নন কারেন্ট অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন পার্টটুকু 500, এটা আমার রিটেন আর্নিংস অ্যান্ড অর নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি সেটার সাথে আমার 500 অ্যাড করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ডেটে 500 আমরা অ্যাড ব্যাক করেছি, কেননা আমি আগে ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলেছি 1,500। বাট আই সাপোজ টু চার্জ, মানে আই বলতে আমি বলছি হচ্ছে সুজান সাপোজ টু চার্জ ডেপ্রিসিয়েশন 1,000। সো সেই কারণে এখন আমাকে 500 ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করে দিতে হবে। and now we get our full picture। সেই পিকচারটা কি, আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার বেসিক্যালি অ্যাসেটটা দেখানো আছে 13,500। I cannot present it at 13,500, I have to present the property plant and equipment at 9,000।
তাহলে আমি বেসিক্যালি কতটুকু বেশি দেখাইছি? 4,500 বেশি দেখাইছি। সো এটা আমার এখন ডাবল এন্ট্রি হবে। গ্রুপ রিটেন আর্নিংস আমাকে কমাই দিতে হবে 5,000, এইটা ওয়ার্কিং 5 থেকে আমি মাইনাস করব। দেন ডেপ্রিসিয়েশন যেটুকু আমি ওভারচার্জ করেছি সেটা আমাকে এখন আলটিমেটলি এক্সপেন্সটা কমাই দিতে হবে, তার মানে সাবসিডিয়ারি রিটার্ন আর্নিংসটাকে বাড়াই দিতে হবে। তাহলে সাবসিডিয়ারিজ রিটার্ন আর্নিংস এটা আমার ক্রেডিট হয়ে যাবে, এটা ওয়ার্কিং টুতে আমি অ্যাড ব্যাক করবো। অ্যান্ড প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেটা আমি বেশি দেখাচ্ছিলাম 4,500, সেটুকু আমার এখন কমাই দিতে হবে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে 4,500। এই হচ্ছে বেসিক্যালি ডাবল এন্ট্রির পার্টটুকু। অ্যান্ড ওয়ান হাইলাইটেড পয়েন্ট দ্যাট আই নিড টু হাইলাইট ওভার হিয়ার, যে সেটা হচ্ছে আমরা এই যে ডাবল এন্ট্রি গুলো দেখাচ্ছি, এখানে একটা ডাবল এন্ট্রি আমি দেখালাম, এখানে একটা ডাবল এন্ট্রি দেখালাম, এটার জন্য কিন্তু আমার অ্যাডিশনাল কোনো মার্ক নেই। হ্যাঁ, প্লিজ মেক শিওর এক্সামে ডাবল এন্ট্রি দেখানোটা ম্যান্ডেটরি না, মানে এক্সামে ইভেন আপনি ডাবল এন্ট্রি দেখাবেনও না। আপনি যদি আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে অ্যাডজাস্টমেন্টটাকে ক্লিয়ার করতে পারেন এবং এটার রেসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার রেসপেক্টিভ ওয়ার্কিং এর রেসপেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি লিঙ্ক করে দেন, তাহলে ওয়ার্কিং গুলো করাটা ম্যান্ডেটরি না। প্লিজ মেক শিওর যে আপনারা ডাবল এন্ট্রি গুলো এইভাবে, মানে আমরা শিখছি কেন, সো দ্যাট আমার প্রত্যেকটা ট্রানজেকশনের অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করি সেটার ফুল পিকচারটা যেন আমি জানি, হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ মাই পারপাস। আপনারা ডাবল এন্ট্রি খুব বেসিক জিনিস, সেটা আমরা এখানে শেখানোর ট্রাই করছি, বাট এটা এক্সামে দেওয়াটা ম্যান্ডেটরি না। ওকে, সো উই গেট আওয়ার ফুল নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট, যেটা আমার ওয়ার্কিং ট্রি গুডউইল ক্যালকুলেশনে আমাকে মানে ইউজ করবে, মানে ইউজ করতে হবে। অ্যান্ড দেন উই উইল গেট আওয়ার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এখানে আমরা দেখতে পাচ্ছি 4150। এই 4150 এখন আমাকে অ্যালোকেট করে দিতে হবে বিটুইন প্যারেন্ট দ্যাট ইজ 60% অ্যান্ড এনসিআই দ্যাট ইজ 40%। তাহলে সেই ক্ষেত্রে আমার প্যারেন্ট পাবে হচ্ছে 60% অ্যান্ড সাবসিডিয়ারি পাবে হচ্ছে, মানে এনসিআই পাবে হচ্ছে আমার আলটিমেটলি 40%। সো আমি যদি এখান থেকে চিন্তা করি যে আলটিমেটলি এই অ্যামাউন্ট গুলো আমি এখানে দেখাচ্ছি এই কারণে যে সো দ্যাট এখান থেকে আমি ওয়ার্কিং 5 এর অ্যামাউন্টটা পেয়ে যাই। সো এখানেও সেম কথা, আপনি চাইলে এই এই কাজটা আপনি প্রত্যেকটা ওয়ার্কিং আলাদা করে না দেখিয়ে আপনি যখন রেসপেক্টিভ ওয়ার্কিং 4 করবেন তখন আপনি একবারেও লিঙ্ক করে দিতে পারেন, মানে 4150 40% নিতে পারেন অ্যান্ড 4150 60% নিতে পারেন ফর ওয়ার্কিং 5, দ্যাট ইজ অলসো সাফিসিয়েন্ট। সো আপনি প্রেজেন্টেশনটা যত ইজিলি আপনার এক্সামিনারকে দেখাতে পারেন, যত মানে সিম্পল ভাবে আপনি দেখাতে পারেন, এক্সামিনার উড বি হ্যাপি। কমপ্লিকেটেড করাটা আসলে এক্সামিনার আপনার কাছ থেকে এক্সপেক্ট করে না, নেভার এভার। Now working tree, and we have done with the all component in working tree. আমাদের এখানে নতুন করে কিছু আসলে বলার নেই। ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন যেটা সরাসরি ক্যাশ কনসিডারেশন দেওয়া ছিল 76,000 ইফ ইউ সি, অ্যান্ড দেন এটার সাথে আমার 40% এর এনসিআই ভ্যালু যেটা সেটা ফেয়ার ভ্যালু আসবে, অ্যান্ড 40% এর এনসিআই ভ্যালু কত সেটা আপনাকে একদম স্ট্রেট কোয়েশ্চেনে দেওয়া আছে, $50,000। আমি টোটাল ভ্যালু পেলাম হচ্ছে 126,000, এখান থেকে আমি বাদ দিব নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট 103,750। এই অ্যামাউন্ট গুলা কিন্তু আমি টাইপ করব না, আমি আমার সেলে এটাকে রেফার করে দিব। খেয়াল করে দেখেন আমি কিন্তু আমার অ্যামাউন্টটা সেল রেফারেন্স করে দিয়েছি, সো দ্যাট আমি সরাসরি ওয়ার্কিং টু থেকে এটা আসছে সেটা এক্সামিনার যখন চেক করবে তখন অটোমেটিক্যালি কিন্তু এই অ্যামাউন্টটা বুঝতে পারবেন। দেন আমি পেয়ে যাচ্ছি গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট, এটা আমরা সাম ফর্মুলা ইউজ করে করছি এখানে, মানে আমি জাস্ট দুইটাকে সাম করে দেখাচ্ছি। অ্যান্ড এই অ্যামাউন্টটা এখানেই শেষ হয়ে যেত যদি না আমার কোয়েশ্চেনে ইম্পেয়ারমেন্ট লস না দেওয়া থাকতো। যেহেতু এই কোয়েশ্চেনে ইম্পেয়ারমেন্ট লস দেওয়া আছে আমরা দেখছি $1,000, অ্যান্ড আমার গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট বের করতে হবে। এটাও আমরা একটু খেয়াল করব, যদি এটা আমার প্রেজেন্টেশন পার্টটা না আসতো, যদি এটা আমার আলাদা করে কোনো অ্যাডজাস্টমেন্ট আসতো গুডউইল ক্যালকুলেট করার জন্য, সেখানেও আমি একটু ভালো করে খেয়াল করব আমার কোয়েশ্চেনে এক্সামিনার কি গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট চাচ্ছে না গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট চাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ ওয়েল। আপনাকে এক্সামিনারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আনসার করতে হবে প্লিজ। বাট এখানে যেহেতু আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করছি, অবভিয়াসলি আই উইল রিকোয়ার দ্য ক্যারিং ভ্যালু, দ্য গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট। এই কারণে আমরা বলুক না বলুক আমরা ইম্পেয়ারমেন্ট লস বাদ দিয়েই আলটিমেটলি আমার গুডউইল রিপোর্টিং ডেটে কত 21,250 সেটা আমরা বের করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমার যেই অ্যামাউন্ট গুলো আসছে যেমন এনসিআর যে ভ্যালু
40%, যেটা ওয়ার্কিং ফোরে আমার আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে। ইম্পেয়ারমেন্ট লস, যেটা 40% ওয়ার্কিং ফোরে আসবে, 60% ওয়ার্কিং হচ্ছে ফাইভে আসবে। সো এই জিনিসগুলো এখান থেকে আমার লিড চলে আসছে। এখন আপনি দেখেন ওয়ার্কিং ফোরটা যখন আপনি মানে স্টার্ট করবেন, ওয়ার্কিং ফোর এখানে আসলে নতুন করে কোনো কিছু আর নাই, কেননা যতগুলা কম্পোনেন্ট ওয়ার্কিং ফোরে আসবে আপনি সবগুলো অ্যাডজাস্টমেন্ট অলরেডি প্রেজেন্ট করে আসছেন। জাস্ট আপনাকে এখন প্রত্যেকটা মানে লিঙ্ক করে দিতে হবে, জাস্ট দ্যাটস ইট। আপনি যদি বলেন ফেয়ার ভ্যালু অফ এনসিআই, এটা আপনি ওয়ার্কিং থ্রিতে অলরেডি দেখাইছেন। আপনি যদি বলেন এনসিআই শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটা আপনি ওয়ার্কিং টুতে অলরেডি করে আসছেন। এই যে এটা আপনি জাস্ট ওয়ার্কিং টু এর যে ব্যালেন্সটা অ্যালোকেশনটা সেটা আপনি দেখাবেন। আপনি যদি এখন আমাকে বলেন এনসিআই এর ইম্পেয়ারমেন্টের পোর্শন কতটুকু, এই যে এটা আপনি ওয়ার্কিং থ্রিতে অলরেডি দেখাচ্ছেন, সেটার 40% আপনি শুধু নিবেন। তাহলে আপনি পেয়ে যাবেন টোটাল ভ্যালু অফ এনসিআই, যেটা আমার আদার ইকুইটি হিসেবে আলটিমেটলি আপনার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনার ডেপ্টের আগে মানে লোন নোটের আগে আপনি দেখাবেন। And then the final part of the working, যেটা হইলেই আমরা প্রেজেন্টেশনটা at a glance একটু দেখে নিতে পারবো, সেটা হচ্ছে আমার প্যারেন্ট কোম্পানি রিটেন আর্নিংস কত, সেটা আমার কোয়েশ্চেনে সরাসরি দেওয়াই আছে। এবং এটা আমরা সবসময় খেয়াল করব, এই অ্যামাউন্টটা কিন্তু আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনেও যেভাবে আমরা দেখাই, এটা আমার প্যারেন্টের রিটার্ন আর্নিংস পুরোটাই আলটিমেটলি আসবে। এটার কিন্তু অ্যালোকেশনের কোনো পার্ট নাই, কেননা প্যারেন্টের পুরোটাই আসলে গ্রুপ পাবে, মানে প্যারেন্টের পুরো 100%ই হচ্ছে প্যারেন্ট। সো আমরা অনেক সময় মানে হুজুগে এই কাজটা করি যে এটার আমি 60% নেই, নো, এটা কমপ্লিট 100% বেসিক্যালি প্যারেন্ট কোম্পানি রিটেন আর্নিংস। তো এটার সাথে আমার আলটিমেটলি আর কি কি অ্যাড হবে, আর অ্যাড হবে হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের পার্ট, আমার অ্যাড হবে হচ্ছে ইম্পেয়ারমেন্ট লসের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, যেটা এখানে আছে 60%। আমার অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে আনরিয়েলাইজ প্রফিটের যদি কোনো পার্ট থাকে, যেটা আমরা এইখান থেকে দেখছিলাম, এই 5000 যেটা আমরা বলেছিলাম যে ওয়ার্কিং ফাইভে এটা আমার আসবে। সো আপনি দেখেন আনরিয়েলাইজ প্রফিট 5000, এখান থেকে আমরা মাইনাস করেছি, অ্যান্ড দেন উই গেট আওয়ার ফাইনাল অ্যামাউন্ট অফ গ্রুপ রিটার্ন আর্নিং, দ্যাট ইজ $185,890, and that is whole working that we need to calculate, we have to work before starting the presentation. এই প্রত্যেকটা ওয়ার্কিং আমরা কেন এত ডিটেলসে আসলে যাচ্ছি আপনাদের জন্য, এটার মেইন পারপাস হচ্ছে আমরা এই ওয়ার্কিং গুলো যদি ভালো করে আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, আই উইল গেট টু সর্ট অফ বেনিফিটস। নাম্বার ওয়ান, আমি এটা সেকশন সি তে যেই কোয়েশ্চেনই আসুক না কেন, আই হ্যাভ দ্যাট ফুল ক্যাপাসিটি, ফুল আন্ডারস্ট্যান্ডিং হাউ আই উইল আনসার অ্যাটেম্প দ্য কোয়েশ্চেন্স। দ্যাট ইজ ওয়ান পার্ট। আনাদার পার্ট ইজ আমি আমার প্রত্যেকটা ওয়ার্কিং এত ডিটেলসে উইথ ডাবল এন্ট্রি করেছি। সেই ক্ষেত্রে আমি যদি এই কোয়েশ্চেনটা সেকশন এ অথবা বিতেও পাই অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন হিসেবে, সেই অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনটাও কিন্তু আমি আনসার করতে পারবো, যেখানে আমার আলটিমেটলি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক করে থাকবে। যেমন আপনাকে অনেক সময় এরকম বলতেই পারে যে কোন একটা সিনারিও দিয়ে আনরিয়েলাইজ প্রফিটের ডাবল এন্ট্রি কি, আপনাকে হয়তো বা বলতেই পারে যে এখানে ট্রান্সফার অফ নন কারেন্ট অ্যাসেটের অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, আপনাকে বলতেই পারে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের এনসিআই পোর্শন কতটুকু হবে, আপনাকে বলতেই পারে এনসিআই টোটাল ভ্যালু কত হবে। এই প্রত্যেকটা জিনিস আমি ওয়ার্কিং করে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস এটা আমরা অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন হিসেবেও যদি আসে, আই আই নো ইউ গাইজ অলরেডি আন্ডারস্টুড ইট ভেরি ওয়েল, আপনারা সুন্দর করে এটা আনসার করতে পারবেন সেকশন এ এবং বি তে যদি এটা আসে। দ্যাট ইজ ওয়াই আমি এত ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ ইট উইল সার্ভ দ্য পারপাস অফ সেকশন সি অ্যান্ড সেকশন এ আর বি অ্যাজ ওয়েল। সো আপনারা ঠিক আজকের পর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা ফুল কোয়েশ্চেন সলভ করার ক্যাপাসিটি রাখবেন, অ্যান্ড সেটা আপনারা সেকশন সি এর প্র্যাকটিসটাও স্টার্ট করে দিবেন। সাইমultaneously সেকশন এ এবং বি থেকেও যে কোয়েশ্চেনগুলো আসে সেটা আপনারা এক্সাম কিটে, অফকোর্স আমি আপনাদেরকে এক্সাম কিট শেয়ার করে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আপনার এই পার্টটুকু অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারবেন, and please do that as much as possible. So now let's start the presentation part, but before starting the presentation part, আমি জাস্ট একটা গ্লান্স আপনাদের থেকে একটা ফিডব্যাক নেই। আমরা আমরা যে ওয়ার্কিং গুলো এতক্ষণ দেখলাম, যে ওয়ার্কিং গুলো অ্যাডজাস্টমেন্ট এতক্ষণ করলাম,
কোনো ওয়ার্কিং এ কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? মানে যদিও আমি একটু আহ, খুব ইন ডিটেলস এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানোর ট্রাই করেছিলাম, বাট স্টিল আপনারা আমাকে একটু বলেন যে ওয়ার্কিং 1 থেকে ওয়ার্কিং 5 পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন আছে কি না? তাসমিন একটু পরে জয়েন করেছেন, আবরার, তাজওয়ার, ইয়াসির, নাজমা, আপনাদের ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন প্লিজ। স্যার আসলে আমি তো একদম লেটে কোর্সটা জয়েন করলাম। সো একটু আপনাকে রিকোয়েস্ট করব, যদি ক্লাস শেষ হওয়ার পরে আমাকে জাস্ট 5 মিনিটসে একটু যদি গাইড করতেন যে আমি কিভাবে একটু স্টার্ট করতে পারি। বেসিক্যালি আজকেই আমি ফার্স্ট জয়েন করেছি। ও, ও, আর এর আগে আমি গত বছর করেছিলাম, কিন্তু আমি ট্রাভেল করার কারণে আমি আর আসলে এফার্টটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার ওকে, একদম প্রথম থেকেই আবার সুন্দর করে স্টার্ট করতে হবে। ওকে, ওকে, জি। ওকে। আপনি আপনি ওকে। তাহলে যেটা করেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনার সাথে তাহলে ক্লাস শেষে অথবা অফকোর্স কনভিনিয়েন্ট টাইমে আমরা ডিসকাশনটা করে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। ক্লাস শেষে যদি 5 মিনিট এখানে একটু হ্যাঁ, হ্যাঁ, গাইড হ্যাঁ, করে দেন তাহলেও শিওর, হবে। শিওর, আর শিওর। হোয়াটসঅ্যাপ গ্রুপ কি আমাদের আছে আরেকটা একটা, আলাদা আছে? মানে আমাকে হোয়াটসঅ্যাপ জাস্ট গ্রুপটা, মেসেঞ্জারে দিয়েছে। হ্যাঁ, 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 জি সেটা জি হোয়াটসঅ্যাপটা আমি আমার ক্লাসের জন্য বেসিক্যালি ফলো করছি, কেননা সেখানে জি আসলে জি রিসোর্স শেয়ারিংটা আরো ইজিয়ার হয়, মানে জি রেদার জি। দেন মেসেঞ্জারে, মানে ওকে, আচ্ছা আচ্ছা স্যার। ওকে। সো আমি অফকোর্স আবরার ফায়াজ ব্রাদার, না স্যার, প্রবলেম নেই। প্রবলেম থাকার কথা না আপনার। তাজওয়ার, ইয়াসির, না স্যার, প্রবলেম নেই। নো স্যার, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। পারফেক্ট, পারফেক্ট। নাজমা, রহিম, No, sir, it's good. পারফেক্ট, ওকে। তাহলে আমরা প্রেজেন্টেশনটা একটু কুইকলি দেখে ফেলি। হাউ আই উইল প্রেজেন্ট দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। প্রেজেন্টেশনটা কিন্তু আসলে নাথিং নিউ, কেননা আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট অলরেডি ক্যালকুলেশন করে রেখেছি। জাস্ট হোয়াট আই উইল ডু, আই উইল অ্যাড দ্য অ্যাসেট, দ্য লায়াবিলিটি of parent and subsidiary line by line, but for the equity I have to consider for like share capital only parent companies part only, and all other thing already ওভার দেয়া আমরা জাস্ট রিলেট করে দিব লাইন বাই লাইন অ্যাড করার পর। খেয়াল করেন, আমরা যদি এখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে আসি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমার প্যারেন্ট 138,000, সাবসিডিয়ারি 115,000। এটার সাথে একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট আছে যেটা আমরা O27 নাম্বার সেলে করে আসছি, সেটা আমরা একটু দেখে নেই যে O27 নাম্বার সেলটা কি ছিল। এই যে আমরা বলেছি যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি যদি এটাকে ট্রান্সফার না করতাম আমার সাবসিডিয়ারির কাছে, সেই ক্ষেত্রে এটা দেখানোর কথা ছিল 9,000, তার মানে আমি দেখাচ্ছি 13,500, আমাকে 4,500 এখন মাইনাস করে দিতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা এটা লেস করে দিচ্ছি আমার কনসলিডেশনে। অ্যান্ড ইনভেস্টমেন্ট এখানেও খেয়াল করেন, একইভাবে আমরা 98,000 থেকে যতটুকু ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি আছে সবটুকু পোর্শন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। I-23 বেসিক্যালি হচ্ছে আমার এই যে আপনি দেখতেই পাচ্ছেন গুডউইল ক্যালকুলেশনের যে কনসিডারেশনের ভ্যালু সেইটা, আর 20,000 হচ্ছে আমার ইন্ট্রা গ্রুপ লোন, যে লোনটা প্যারেন্ট দিয়েছে সাবসিডিয়ারিকে, সেটা ডাবল এন্ট্রি যদি আপনি আমাকে আস্ক করেন হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি, ডাবল এন্ট্রি যখন আমি এলিমিনেট করব, মানে এলিমিনেশনের ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার লোন পেয়েবল ডেবিট, মানে আমার লোন পেয়েবলটা আমি নন কারেন্ট লাইবিলিটি থেকে মাইনাস করে দিব, মানে আমার কোনো নন কারেন্ট লাইবিলিটি থাকবে না। অ্যান্ড ইনভেস্টমেন্ট অর লোন রিসিভেবল ক্রেডিট, তার মানে এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে কমিয়ে দিবে, অ্যান্ড দেন উই উইল গেট দ্য রিমেইনিং ব্যালেন্স অফ 2,000 সবগুলো অ্যাডজাস্ট করার পর। অ্যান্ড গুডউইল একদম সরাসরি ওয়ার্কিং থ্রি থেকে এটা চলে আসবে। আপনি দেখেন ওয়ার্কিং থ্রিতে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট 21,250, and that is our total non-current asset 271,750. দেন আমরা চলে যাব কারেন্ট অ্যাসেট পোর্শনে। কারেন্ট অ্যাসেটে আমার তিনটা সেকশন আছে এখানে, ইনভেন্টরি, রিসিভেবলস অ্যান্ড ক্যাশ। অ্যান্ড উই নো ইনভেন্টরি, রিসিভেবল, ক্যাশ তিনটা জায়গায় আমার অ্যাডজাস্টমেন্ট আছে। কি কি অ্যাডজাস্টমেন্ট? ইনভেন্টরির মধ্যে আমার বেসিক্যালি ইন্ট্রা গ্রুপ একটা আনরিয়েলাইজ প্রফিট ছিল,
সো আমি আমার ইনভেন্টরি লাইন বাই লাইন অ্যাড করলাম, অ্যাড করার পর দেন আমার যতটুকু আনরিয়েলাইজ প্রফিট ছিল 1600 সেইটুকু আমরা মাইনাস করে দিলাম অ্যাজ পার আওয়ার অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা সবাই আগে থেকেই এটা জানি, অল টাইপ অফ ইন্ট্রাগ্রুপ ব্যালেন্স শুড বি এলিমিনেটেড। রিসিভেবলস এখানেও আমার অ্যাডজাস্টমেন্ট আছে আমরা জানি, এবং আমার যতটুকু মনে পড়ে আপনি এই অ্যাডজাস্টমেন্টটুকু চাইলে আলাদা একটা ওয়ার্কিং করে দেখাতে পারেন, অথবা আপনি এখানেও দেখাতে পারেন, দ্যাটস নট এ বিগ প্রবলেম। আপনাকে এখানে ফার্স্টে যেটা করতে হবে 2500 ক্যাশ রিসিভ করেছে কার্ল, এটা আপনাকে আগে দেখাতে হবে। সো এখানে আপনি দেখেন, আপনি আপনার রিসিভেবল 2500 আগে কমাবেন, আপনার ক্যাশের সাথে 2500 আগে অ্যাড করবেন, নাম্বার ওয়ান। এরপর বাকি যতটুকু আমার রিসিভেবল থাকে 4000 থেকে যদি 2500 অলরেডি আপনি রিসিভ করেছেন দেখান, বাকি 1500 হোয়াট ইউ হ্যাভ টু শো, আপনাকে এই 1500 রিসিভেবল থেকেও মাইনাস করতে হবে। 1500 দেখেন রিসিভেবল থেকেও মাইনাস করছেন 1500, তার মানে এটা ডাবল এন্ট্রি দাঁড়াচ্ছে হচ্ছে পেয়েবল ডেবিট অ্যান্ড রিসিভেবল ক্রেডিট। আমি এই একই অ্যামাউন্ট যদি পেয়েবলে যাই নন কারেন্ট লাইবিলিটির মধ্যে, দেখবেন আপনি 1500 একটাই অ্যাডজাস্টমেন্ট আপনি মাইনাস করে দেখাচ্ছেন। অ্যান্ড দেন আমরা যদি ক্যাশের ব্যালেন্সটাতে যাই, ক্যাশ ব্যালেন্সটার অ্যাডজাস্টমেন্ট অলরেডি আমরা বললাম যে 2500 ক্যাশ ইন ট্রানজিট যেটা ছিল সেটা আমরা অ্যাড ব্যাক করে দেখাচ্ছি অ্যাজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অ্যান্ড দেন উই গেট আওয়ার টোটাল কারেন্ট অ্যাসেট 69,900, অ্যান্ড টোটাল কারেন্ট অ্যাসেট অ্যান্ড টোটাল নন কারেন্ট অ্যাসেট দুইটাকে আমি যদি অ্যাড করি তাহলে আমি পাই টোটাল অ্যাসেট 341,650, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু দ্য টোটাল ইকুইটি অ্যান্ড টোটাল লাইবিলিটি। এখানে আমি একটা কথা আপনাদেরকে একটু মনে করাই দিই, আমি আমার কোন একটা কোয়েশ্চেনে এটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই টোটালটা সাম আপ করার জন্য কোনো অ্যাডিশনাল মার্ক পাবো না। সো আমার যদি কোয়েশ্চেনে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আসে, আমি এই সাম আপটা মানে আমি টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এটা ম্যাচ করলো কি করলো না এটা নিয়ে আমি বদার হব না প্লিজ। এটা ম্যাচ করানোর জন্য অ্যাডিশনাল কোনো মার্ক নাই, ইভেন ম্যাচ যদি নাও হয় I will never get back to the problem discrepancy তে আমার আর dig down করার কোনো দরকার নেই। What I will do, I will just move from the questions, that's it. Please make a habit, that sort of thing will help you to get pass। হ্যাঁ, অনেক সময় আমরা এই প্রবলেমে পড়ে যাই, কোন একটা কোয়েশ্চেনে আমি অনেকক্ষণ আটকে থাকি, কোন একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে আমি অনেকক্ষণ আমার মাথা কাজ করছে না, ইট কুড বি এটা আপনি স্কিপ করে যান, পরের কোয়েশ্চেনটা আপনি খুব সুন্দর আনসার করতে পারবেন। সো প্লিজ মেক এ হ্যাবিট দিস সর্ট অফ থিং। এরপর আমরা আসি ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, যে কথাটা আমরা বলছিলাম শেয়ার ক্যাপিটাল ইট উইল বি কনসিডার্ড অনলি প্যারেন্ট কোম্পানির, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল 50,000, দেন চলে আসবে গ্রুপ রিটেন আর্নিংস, যেটা ওয়ার্কিং 5 থেকে সরাসরি চলে আসবে গ্রুপ রিটেন আর্নিংস। সো এটা আলটিমেটলি আর নতুন করে করার কিছুই নেই। অ্যান্ড দেন ইউ উইল গেট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটা ওয়ার্কিং 4 এর ক্লোজিং যে টোটাল ব্যালেন্সটা সেটা আমার 51,260, and that is your total equity to 87,150, and then you will have to present the non-current liability, যদি এটা আসবে না বাট আপনাকে প্রেজেন্টেশনটা দেখাতে হবে যে টোটাল নন কারেন্ট লাইবিলিটি যেটা 20,000 ছিল দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রা গ্রুপ লোন। সো 20,000 থেকে 20,000 আমি লেস করে দিব, there is no such balance for loan liability, and then কারেন্ট লাইবিলিটির মধ্যে আমার ওই ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের 1,500 অ্যাডজাস্টমেন্ট যেটা পেয়েবল থেকে আমি মাইনাস করে দিব, দ্যাট মিনস কারেন্ট লাইবিলিটি থেকে আমি মাইনাস করে দিব, তাহলে আমি পেয়ে যাব আমার টোটাল কারেন্ট লাইবিলিটিস। অ্যান্ড দেন আমার টোটাল কারেন্ট অ্যাসেট অ্যান্ড টোটাল কারেন্ট লাইবিলিটি আমি যদি পাই তাহলে আমি পেয়ে যাব টোটাল ইকুইটি অ্যান্ড টোটাল লাইবিলিটি। সো এখানে দেখতেই পাচ্ছেন ইট ইজ পারফেক্টলি ম্যাচ, যেটা আমি বলেছি আপনাদেরকে এটা আমরা ম্যাচ করে কখনোই দেখাবো না, বাট আপনারা কোনোভাবেই এই ট্র্যাপে পড়বেন না, প্লিজ মেক শিওর এই ট্র্যাপ থেকে আপনারা মুভ অ্যারাউন্ড করবেন। অ্যান্ড অফকোর্স আপনাকে কখনোই এই কোয়েশ্চেনটা আলাদা করে আর ম্যাচ করে দেখাতে হবে না, এটার জন্য আলাদা করে কোনো মার্ক থাকবে না। সো ওয়াই ডু ইউ নিড দ্যাট, লাইক আপনি কেন এটা করতে যাবেন, আপনার এটা করার কি প্রয়োজন, কোনো দরকার নাই, প্লিজ ডোন্ট ডু দ্যাট। So that is our first questions from today's class that we tried our level best to wrap it up as early as possible, as quicker as possible, and I think we have done with it. Now the second question I will start, and I would request you to open the second question from your laptop, আপনারা যদি কেউ ল্যাপটপে জয়েন করে থাকেন, or your mobile phone। আমরা বলেছি যে আমরা পার্টি কোম্পানিটা করব, রাইট? আমরা সেপ্টেম্বর ডিসেম্বর 2017 এর
পার্টি কোম্পানি, আমরা কি পার্টি কোম্পানি ঠিক এটার কোশ্চেন দিয়েছি? আমি একটু দেখি আপনাদের ফিগার্স। সরি, না এটা ডুক কোম্পানি, ডুকেরটা না, আমরা উই ওয়ান্ট টু সলভ পার্টি কোম্পানিটা। আমি মনে হয় আপনাদেরকে ভুল একটা কোশ্চেন দিয়ে দিয়েছি। ওকে, নো প্রবলেম এট অল। আমি অ্যাটাচমেন্টটা আবার নতুন করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার কাছে আছে কোশ্চেন, নো ওয়ারিস। এফআর টিচিং June 24. I think this is the question, Nakina. Yeah, this is the question. Party and stream. So আমরা একটা wrong question maybe আপনাদেরকে attach করে দিয়েছিলাম। So আমি updatedটা দিয়ে দিচ্ছি। No problem. Yeah, yeah. So আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনারা যারা ল্যাপটপ থেকে অথবা মোবাইল ফোন থেকে যদি জয়েন করেন, ইফ ইজ ইট পসিবল আপনাদের সামনে যদি কোশ্চেনটা ওপেন করে একটু দেখার সম্ভব হয়, কাইন্ডলি কোশ্চেনটা পড়েন। আমরা এই পার্টটুকু জাস্ট আজকে সলভ করব, এন্ড এই পার্টটুকু আমরা বেসিক্যালি সর্ট অফ একটা কমেন্টারি পার্ট, এটা আমরা ডিসিওর সাথে এটা যাব। সো আপাতত আমরা ফার্স্ট যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার এ, রিকোয়ারমেন্ট এ, এইটা আমরা ট্রাই করব হচ্ছে আজকে সলভ করতে। আপনি রিকোয়ারমেন্টটা দেখেন, দিস ইজ আ ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন ফ্রম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার 2017 এর একটা কোয়েশ্চেন্স, বাট স্টিল আপনারা যেহেতু 25 এ দিবেন এক্সাম, সো আপনারা লাস্ট 6-7 সেশনের এক্সামের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারেন। এন্ড সেদিক থেকে আমি একটু পিছন থেকে আসছি, এন্ড আপনারা লেটেস্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, মানে রিসেন্ট কোয়েশ্চেন গুলো যেটা আপনারা আমাদের প্র্যাকটিস প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে দেখালাম, সেখান থেকে পাবেন, স্টাডি হাব থেকে পাবেন, এবং আমি আপনাদেরকে যে এক্সাম কিটটা দিয়েছি ক্যাপ্টেনের, সেখানেও আছে লেটেস্ট কোয়েশ্চেন। Requirement, simple requirement, prepare consolidated statement of financial position of the party group as at 30th September 20x5. তার মানে আমরা এখান থেকে, মানে আমার রিকোয়ারমেন্টটা অ্যাবসলিউটলি উই নিউ দ্যাট যে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনই করব, বাট এখানে আমার দুইটা ইনফরমেশন আমরা লক করে ফেলবো। একটা হচ্ছে পার্টি গ্রুপ যেহেতু বলছে, সো পার্টি কোম্পানি শুড বি দ্য প্যারেন্ট কোম্পানি, শুড বি দ্য অ্যাকোয়ারার, অ্যান্ড আমার রিপোর্টিং ডেট হচ্ছে 30th September 20x5। সেই অনুযায়ী আমাকে কনসিডার করতে হবে কোশ্চেনের বাকি পোর্শনটুকু, আমার অ্যাকুইজিশন ডেট কবে, রিপোর্টিং ডেট কবে। সো দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম নেচার অফ কোয়েশ্চেন্স যেটা আপনারা এক্সামে পাবেন। প্লিজ মেক শিওর এই কোয়েশ্চেনটা ভালো করে আপনারা গো থ্রু করেন, এন্ড দেন উই উইল স্টার্ট উইথ দ্য ওয়ার্কিং পার্ট। সো আমি আপনাদের সাথে একটু যাই। দ্য ফলোইং আর দ্য draft statements of financial position of party company and streamer company. So দুইটা entity, party company and streamer company. So party company is the parent, obviously, then streamer company is a subsidiary for party company. Asset, non-current asset এ আমরা property plant and equipment দেখতে পাচ্ছি 392,000, 84,000, এখানেও সেম ইনভেস্টমেন্ট 120,000 আছে, সেটা আমাকে বের করতে হবে এই 120,000 এর মধ্যে কতটুকু ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি আছে, বাকিটুকু আমার ইনভেস্টমেন্ট হিসেবে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাতে হবে। কারেন্ট অ্যাসেটে 94,700, 44,350 টোটাল অ্যাসেট, and total asset is actually streamer company 120,650. Then equity, share capital, return earnings, revaluation surplus, আর এখানে আমার শেয়ার প্রিমিয়াম নেই, so we don't need to bother for that. And then non-current liabilities, এখানে একটু দেখতেই পাচ্ছেন ডেফার্ড কনসিডারেশনের একটা কথা আছে,
So it is obvious we will get deferred consideration in this question. So the question maybe will be complicated for the consideration part. So considerationটা আমাকে এখানে ভালো করে দেখতে হবে. Current liability straightforward 137,300, 28,150, and then total equity and total liabilities is obviously same as asset that is shown in 606, 606 and 700. So আপনি এখন এটুকু পড়ে বেসিক্যালি আপনার ওইরকম ভাবে কিছুই ওয়ার্কিং করার মতো নেই, কেননা এখানে এখনো পর্যন্ত আপনার অ্যাকুইজিশনের কোন ইনফরমেশন বলে নাই। সো দোজ আর দ্য ফোর অ্যাডজাস্টমেন্ট। সো প্লিজ 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 আপনারা এই অ্যাডজাস্টমেন্টটুকু পড়বেন ওয়ান বাই ওয়ান, অ্যান্ড দেন ইউ গাইজ উইল সর্ট ইট আউট। আপনার ওয়ার্কিং গুলো কিভাবে করতে পারেন, অথবা আহ, কোন একটা নোট পড়লে অথবা কোন একটা অ্যাডজাস্টমেন্ট পড়লে কি কি আপনাদের মাথায় আসে, please have a look. হয়েছে আপনাদের জাস্ট এট এ গ্ল্যান্স ওয়ার্কিং গুলোর জন্য প্ল্যানিং করা? আহ, আমাকে একটু সাউন্ড দিয়েন, তাহলে আমি একটু বুঝতে পারি যে আপনারা কতটুকু যেতে পারছেন। অলমোস্ট সিমিলার সর্ট অফ অ্যাডজাস্টমেন্ট, এবং
একটা মজার ব্যাপার হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা যে পজিশনে অলরেডি চলে আসছি আমাদের নলেজ আন্ডারস্ট্যান্ডিং এর ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আপনি এখন যত কোয়েশ্চেনই দেখেন না কেন, আহ, যত অ্যাডজাস্টমেন্টে আপনার আসে না কেন, আপনি দেখবেন ঘুরে ফিরে 70%, 60%, 80% সিমিলার মনে হবে, মানে একই টাইপের জিনিস। জাস্ট একটু কেয়ারফুলি আপনাকে পড়তে হবে, একটু ঘুরিয়ে দেয় অনেক কিছু। অনেক সময় অনেক কিছু থাকে, আবার অনেক সময় হচ্ছে একটা দুইটা ওয়ার্কিং অনেক বেশি কমপ্লিকেটেড থাকে, বাকিগুলো ইজি স্ট্রেট ফরওয়ার্ড থাকে। সো এই জিনিসটাই বেসিক্যালি এখানে একটু চ্যালেঞ্জিং। বাট এখানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের গ্রুপ অ্যাকাউন্টিং এর জন্য। কেন আমি এখানে সময় নিচ্ছি সেটা আপনাদেরকে বলেছি, বাট আরেকটা বড় রিজন হচ্ছে আপনারা যখন এসবিআর এ যাবেন ইনশাল্লাহ, আহ, সেখানে আপনাদের গ্রুপ অ্যাকাউন্টিং এর এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব হেল্প করবে আপনাদেরকে এসবিআর এ ভালো রেজাল্ট করতে। সো এই কারণে আপনারা ঠিক সেই ফিউচারিস্টিক চিন্তা করেই প্ল্যানিংটা করেন, অ্যান্ড এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যেন ক্যারি করতে পারেন। দ্যাট ইজ হোয়াই অ্যাকচুয়ালি আই এম এমফাসিজিং। অ্যান্ড হোপফুলি আমাদের একটা দুইটা ক্লাসের মধ্যেই কনসলিডেশনটা আমরা শেষ করে দিব। আর অবভিয়াসলি আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব আপনারা বাসায় এই কোয়েশ্চেন গুলো ঠিকঠাক প্র্যাকটিস করছেন, প্রপারলি আপনারা টাইম দিচ্ছেন টু আন্ডারস্ট্যান্ড মাই টপিক। কেননা আমার সাথে সপ্তাহে একটা ক্লাস হচ্ছে, বাকি 6 দিনে আপনি বাসায় সময় পাচ্ছেন, অফিসে যদি কেউ থাকেন তারপরেও কিছুটা সময় আপনি পাচ্ছেন। সো প্লিজ আপনারা গ্রুপ অ্যাকাউন্টিংটা এমনভাবে রেডি রাখেন সো দ্যাট আমরা ঠিক এরপরে যেটা করব গ্রুপ অ্যাকাউন্টিং এর রেশিও পার্টটাকে আমরা ট্রাই করব একটু ডিসকাশন করতে আপনাদের সাথে। সো সেই জায়গাটাতেও আপনাদের এই গ্রুপ অ্যাকাউন্টিং এর অ্যাডজাস্টমেন্ট গুলো ওয়ার্কিং গুলো খুব হেল্প করবে। সো I humbly request you আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিংটা আপ টু ডেট রাখেন, ট্রান্সপারেন্ট রাখেন, ক্রিস্টাল ক্লিয়ার রাখেন। কনফিউশন থাকলে আমাকে বলেন। তো আমি একটু আপনাদেরকে হেল্প করতে চাই, আমি একটু স্টার্ট করি তাহলে। আমাদের এখানে 4টা নোট আছে। নোট নাম্বার 1 যদি আমরা একটু দেখি, আহ, আবরার আপনি কি বুঝলেন নোট নাম্বার 1টা পড়ে একটু আমাকে যদি বলেন। মানে নোট 1টা আপনি যতটুকু পড়েছেন আপনার কাছে আসলে একটা ওভারঅল বার্ড ভিউ একটা আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছি। Sir, party ও 80% acquire করছে আর rest of the for 20% হলো নন ইন্টারেস্ট নন কন্ট্রোল ইন্টারেস্ট ওকে, আর ওকে। আর আর আহ, আর কি কোনো কিছু আহ, আসছে মাথায়? হ্যাঁ স্যার অ্যাপ্লিকেশন দিয়েছেন রিটেন আর্নিং হবে $24 million আর ওকে, এখন এখানে একটা সারপ্লাস আছে যেটা রিভ্যালুয়েশন আমরা সারপ্লাস। আমাদের সেকেন্ড ওয়ার্কিং এ দেখাবো। ওকে, সো এখানে ওরও 4,000 ছিল। সো পোস্ট অ্যাকুইজিশনের কোনো রিভ্যালুয়েশন সারপ্লাস বাড়েনি, রাইট? এটা জাস্ট 4 না মিলিয়ন ছিল, 4 মিলিয়নই আছে। রিপোর্টিং ডেটে রিটার্ন আর্নিং ছিল হচ্ছে ওর 436,500, ওর আর 34,000, রাইট? 34 মিলিয়ন, দ্যাট মিনস 34,000। এন্ড যেহেতু এই কোশ্চেনটা 1000 কমন নিয়ে করা, সো আমাকে ঠিক এইভাবেই আনসারটা করতে হবে। কেননা এক্সামিনার এই ধরনের কিছু বলে দিছে কি দেয় নাই সেটা আমাকে দেখতে হবে। এক্সামিনার কিছু বলে নাই, বাট স্টিল যেহেতু কোশ্চেনটা 1000 কমন নিয়ে করা, 1000 কমন নিয়ে করতে হবে। ওকে, এই পর্যন্ত আপনি বললেন। এরপরে এতটুকু ডান, এতটুকু আপনি যতটুকু বলেছেন পারফেক্টলি বলেছেন। এরপর স্যার আমার এই যে ফার্স্ট অ্যাসেসমেন্ট টেস্ট লাস্টের পার্ট একটু কনফিউজ আমি ওকে, কিভাবে লাস্ট। করবো। ওকে, তাহলে আমরা একটু পড়ি লাস্টের লাইনটুকু। ফার্স্ট লাইন থেকেই পড়ি, আপনাদের যদি কারো কোনো ফিডব্যাক থাকে অফকোর্স প্লিজ হেল্প মি টু গেট দ্য ফিডব্যাক। অন 1st October 20x4, ওর রিপোর্টিং ডেট কবে ছিল? 30th of September 20x5। দ্যাট মিনস এক্স্যাক্টলি ঠিক 1 বছর আগে, 1 year বিফোর। সো এখানে তার মানে আমি অ্যাকোয়ার করেছি পার্টি কোম্পানি 80% অফ দ্য শেয়ার ক্যাপিটাল অফ স্ট্রিমার কোম্পানি। অবভিয়াসলি এখানে কন্ট্রোলিং ইন্টারেস্ট 80% অ্যান্ড স্ট্রিমার কোম্পানির নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে 20%। অ্যান্ড উই আর ডান উইথ ইট। আমরা অ্যাকুইজিশন করেছি 1st October এবং রিপোর্টিং ডেট হচ্ছে 30th of September 20x5।
অ্যান্ড এইটুকু পর্যন্ত যদি আমি করি তাহলে ওয়ার্কিং ওয়ানে আর অ্যাডিশনাল কিছু আমার লাগে না, অ্যাডিশনাল কোনো কিছু আমার ওয়ার্কিং ওয়ানের জন্য দরকার হয় না। খেয়াল করে দেখেন এই কথাটাই এখানে আমরা ওয়ার্কিং ওয়ানে বলেছি, সেটা হচ্ছে পার্টি কোম্পানি অ্যাকোয়ার করেছে স্টিমার কোম্পানির কত পার্সেন্ট, 80%। তাহলে এনসিআই কত, 20%। অ্যাকুইজিশন ডেট কবে, 1 অক্টোবর 20x4। রিপোর্টিং ডেট কবে, 30th সেপ্টেম্বর 20x5। তাহলে আমার অ্যাকুইজিশন এবং রিপোর্টিং ডেটের মধ্যে গ্যাপ এক্স্যাক্টলি 12 মান্থ। সো দ্যার ইজ নো সাচ প্রবলেম উইথ দ্যাট। পরের পার্টটুকু নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে পার্টি কোম্পানি পেইড অ্যান ইনিশিয়াল ক্যাশ অ্যামাউন্ট অফ $92 million. দিস ইজ জি ক্যাশ স্যার, কনসিডারেশন। দিস deferred ইজ consideration. দিস ইজ ক্যাশ কনসিডারেশন, মানে এইটুকু ক্যাশ কনসিডারেশন, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। জি জি। এইটুকু ক্যাশ কনসিডারেশন। কতটুকু পে করেছে, 92 মিলিয়ন। আমি যদি এটা ডাবল এন্ট্রি করি, ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট 92,000 অ্যান্ড ব্যাংক ক্রেডিট 92,000। জি এটা আমার ওয়ার্কিং থ্রিতে ইন ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনে চলে আসবে। দেন স্যার, আমি deferred consideration এখানে কি মানে বলে দিলে যে deferred হয়েছে বা এমন কিছু না, নাকি? এটা আপনি ডেট দেখেই বুঝতে পারবেন, এইটাই আমি বলতে চাচ্ছি। এখন দেখেন এটা আপনি ডেট দেখেই বুঝতে পারবেন যে আপনি এটা যখন আপনি ফিউচারে পে করবেন, দ্যাট ইজ আ ডেফার্ড কনসিডারেশন। মানে যেই পেমেন্টটা, যেই কনসিডারেশনটা আপনি ইমিডিয়েটলি হ্যান্ড মানে সেটেল করছেন না, লেটার অন আপনি সেটেল করবেন, এটাই আপনার জন্য ডেফার্ড কনসিডারেশন। ওকে, হুম হুম ইট ইজ নট ম্যান্ডেটরি যে সবসময় আপনাকে কোশ্চেনে বলেই দিবে যে ডেফার্ড কনসিডারেশন এটা। আপনাকে সিনারিও বুঝ- থেকে ডেট দেখে বুঝতে হবে যে এই কনসিডারেশনটা যেহেতু 1 বছর 2 বছর পরে পে করবে, তাহলে এটা আমার জন্য বেসিক্যালি হচ্ছে ফিউচার কনসিডারেশন, ডেফার্ড কনসিডারেশন, এটা আমার জন্য লাইবিলিটি। এখন খেয়াল করে দেখেন 92,000 হচ্ছে আমার বেসিক্যালি ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। আরো 28 মিলিয়ন যেটা যেটা ও দেখাইছে নন কারেন্ট লাইবিলিটি হিসেবে 28, তাহলে 92 প্লাস 28 দুইটা মিলে কত হয় দেখেন তো। স্যার 120। তাহলে এই যে 120 ইনভেস্টমেন্ট, এটা কি ঠিক আছে? ওর অ্যামাউন্টটা যে দেখাইছে 120 জি স্যার। এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে, তাহলে কোনো এক্সটার্নাল ইনভেস্টমেন্ট এখানে আসবে না, রাইট? তো এটা জি একটু জি। খেয়াল করি আমরা, এই জিনিসটা যেন আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। এখন আসেন, যেটা বলছিলাম যে আপনাকে সবসময় ডেফার্ড কনসিডারেশন কোশ্চেনে ওয়ার্ডিংটা বলে দেয় না, আপনাকে ডেটটা দেখেই বুঝতে হয়, এটি আমরা এখানে বুঝতে চেষ্টা করব। অ্যাগ্রিড টু পে দ্য ওনার্স অফ স্ট্রিমার কোম্পানি আ ফার্দার 28 মিলিয়ন অন 1 অক্টোবর 20x6। খেয়াল করে দেখেন আমি অ্যাকোয়ার করছি হচ্ছে 1 অক্টোবর 20x4, আমি পেমেন্টটা করব 1 অক্টোবর 20x6। তাহলে কি আমি এখন পেমেন্টটা করতেছি? না স্যার, 2 বছর পরে। আমি 2 বছর পরে তাকে পেমেন্টটা করব, ঠিক না? 2 বছর জি পর আমি যে পেমেন্টটা করব, সেটা আমি কত করব, আমি করব 2 বছর পর 28 মিলিয়ন। তাহলে জি এইটা আমাকে এখন কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। অবভিয়াসলি উই নো দ্য প্রসেস, as this is a deferred consideration, now we have to follow the accounting adjustment for deferred consideration, and we know what is the step to follow for deferred consideration. We have to discount the future value into present value, that is step 1। আমাকে এখন ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করতে হবে, and to do the discounting we have to know the cost of capital, the discounting rate। যদি এটা দেওয়া না থাকে সেটা আমাকে বের করে নিতে হতে পারে, বাট এখানে আপনার ভাগ্য ভালো, কোশ্চেনে ডিসকাউন্ট রেট দেওয়া আছে। আপনি যদি একটু দেখেন, the accountant has recorded the full amount of both elements of consideration in investment, যেটা আমরা অলরেডি বললাম যে এই পুরো অ্যামাউন্টটাই ইনভেস্টমেন্টে সে রেকর্ড করেছে। এই যে 120,000 যে সে রেকর্ড করেছে, এই 92 মিলিয়ন মানে 92,000 প্লাস 28,000 পুরোটাই সে ইনভেস্টমেন্টে রেকর্ড করেছে। এরপর আপনি দেখেন পার্টি কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ক্যাপিটাল অফ 8% অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ 0.857। এই যে 0.857 যদি দেওয়া না থাকতো সেটা আমরা কিভাবে বের করতাম, খেয়াল করেন। এটা যদি দেওয়া আছে কোয়েশ্চেনে, সেক্ষেত্রে এটা আমার জন্য প্রবলেম না, বাট যদি দেওয়া না থাকতো 1.08 টু দি পাওয়ার -2, এক্স্যাক্টলি আপনি খেয়াল করে দেখেন
আপনার ডিসকাউন্টিং রেট 0.857 দাঁড়াচ্ছে, রাইট? 857 দাঁড়াচ্ছে। সো এটা আপনার কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে ইটস অ্যাবসলিউটলি ফাইন, আপনার জন্য আর ফার্দার অ্যাডিশনাল কোনো ওয়ার্কিং করতে হবে না। আর যদি অ্যাডজাস্টমেন্ট মানে ওয়ার্কিং দেওয়া না থাকে তাহলে অফকোর্স ইউ হ্যাভ টু ডু অ্যাডিশনাল ওয়ার্কিং টু ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট রেট, অ্যান্ড সেটার ফর্মুলাটা কি? 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন। হেয়ার আর সমান সমান হচ্ছে 8% cost of capital and n সমান সমান হচ্ছে number of year, so that we all know. এটা হচ্ছে স্টেপ 1 ফর ডেফার্ড কনসিডারেশন। স্টেপ 2 কি? আমি যেটাকে এখন ডিসকাউন্টিং করলাম, আমি যেটাকে এখন উইন্ডিং করলাম, আমাকে এখন কি করতে হবে? এটাকে এখন আনউইন্ডিং করতে হবে। মানে হচ্ছে আমার এই যেটুকু প্রেজেন্ট ভ্যালু আসবে, এই প্রেজেন্ট ভ্যালুর ডাবল এন্ট্রি কি হবে? প্রেজেন্ট ভ্যালুর ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট, যেটা আমি আমার লায়াবিলিটি হিসেবে দেখাবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এন্ড দেন এটাকে আমি আবার যখন আনউইন্ডিং করব, যেটুকু আমার প্রেজেন্ট ভ্যালু আসবে, এই প্রেজেন্ট ভ্যালুর উপর আমার 8%, এই প্রেজেন্ট ভ্যালুর উপর আমার 8% কি করতে হবে? আমার আলটিমেটলি ডিসকাউন্টিং রেট অর ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করতে হবে। সো আমি যখন 10% ডিসকাউন্ট রেট অর অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট আমি অ্যাপ্লাই করব, 8%-এর যতটুকু আমার ফাইন্যান্স চার্জ আসবে সেইটুকু আমাকে ফাইন্যান্স কস্ট হিসেবে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কনসিডার করতে হবে। সেক্ষেত্রে ডাবল এন্ট্রি হবে হচ্ছে ফাইন্যান্স কস্ট আমার ডেবিট, অ্যান্ড এটা আমার ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্সটাকে বাড়িয়ে দিবে। অ্যান্ড অবভিয়াসলি ঠিক আরো 1 বছর পর এই ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্সটা বাড়তে বাড়তে it will become exactly 28 million, and that is the process of deferred consideration. খেয়াল করে দেখেন, আমরা ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন নিয়ে কথা বলছি। সো ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনের পুরো ব্যাপারটা এখানে আমাদের ওয়ার্কিং এ আলাদা করে আমরা ঠিক সাইডে দেখাচ্ছি। সেটা কিভাবে আমরা দেখাচ্ছি খেয়াল করে দেখেন। ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, এখানে ক্যাশ কনসিডারেশন হচ্ছে 92,000, যেটা ডাবল এন্ট্রি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, এন্ড যেটা রিপ্লেস হয়ে যাবে গুডউইল, ব্যাংক অর ক্যাশ অর পেয়েবল, যেহেতু আমি ব্যাংকে পে করে দিয়েছি সো সেখানে আর পেয়েবল থাকবে না, 92,000 ক্রেডিট। দ্যাট ইজ সিম্পল থিং। ডেফার্ড কনসিডারেশন, এখন আসেন ডেফার্ড কনসিডারেশন যখন আমি আনবো, ডেফার্ড কনসিডারেশনের ক্ষেত্রে আমাকে দুইটা স্টেপ করতে হবে। স্টেপ 1, আমার এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। সো আমি যখন এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, আমার 28,000 কে মানে 28 মিলিয়ন কে আমার অ্যাপ্লিকেবল ডিসকাউন্টিং যে রেট আছে 0.857, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু। খেয়াল করে দেখেন, 28,000 ইন্টু 0.857 ইজ ইকুয়াল টু 23,996। এখন এটা ডাবল এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট অ্যান্ড ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট। দেন আমি যখন স্টেপ 2 করব, দ্যাট ইজ আনউইন্ডিং প্রসেস, দ্যাট ইজ এ চার্জিং ফাইন্যান্স কস্ট। আমার প্রতি বছর এই 23,996 এর উপর 8% হবে, দেন এরপরে যেটা আসবে তার উপর আবার 8% হবে। সো সেইটার প্রসেসটাকে আমরা বলি আনউইন্ডিং, যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ফাইন্যান্স কস্ট হিসাবে চার্জ করব। তার মানে এটা আমার গ্রুপ রিটেন আর্নিংসটাকে আমার কমাই দিবে। সো এটা ডাবল এন্ট্রি কি হবে খেয়াল করে দেখেন, 23,996 এর উপর 8%, এই যে 23,996 এর উপর 8% করলে যেটা আসে, এখানে কেন প্রপোর্শনাল ট্রেড করতে হলো না আমার? যদি এটা আমার উইদিন 1 ইয়ার না হতো, লেস দেন 12 মান্থ হতো, লেস দেন 1 ইয়ার হতো, তখন এটা আমাকে আবার ওই অনুযায়ী প্রপোর্শনাল ট্রেড করা লাগতো। সো সেক্ষেত্রে যেহেতু এখানে আমার প্রপোর্শনাল ট্রেড করতে হবে না, সো আমার ফাইন্যান্স কস্ট আলটিমেটলি ডেবিট হবে 1968, এটাকে আমরা 20 বলতে পারি, অ্যান্ড ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট 1919.68। এখান থেকে আমার আউটকাম গুলা কি কি আসতেছে? আউটকাম আসতেছে হচ্ছে আমার ক্যাশ কনসিডারেশন ফার্স্টে আমি পাচ্ছি, ক্যাশ কনসিডারেশন এইটা, ডেফার্ড কনসিডারেশন এইটা, এই দুইটাকে অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। খেয়াল করে দেখেন, ফেয়ার ভ্যালু অফ 100% কনসিডারেশন, সরি 80% কনসিডারেশন, এইটার সাথে আমি এখন অ্যাড করব 20% ফেয়ার ভ্যালুর যে এনসিআর ভ্যালুটা, সেটা আমরা যাচ্ছি ওইখানটাতে। বাট আর কি কি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা নিয়ে নিব? আর অ্যাডজাস্টমেন্ট নিব হচ্ছে আমার এখান থেকে যতটুকু ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্স থাকে, টোটাল ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্স, তাহলে টোটাল ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্স কত থাকবে? টোটাল ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্স থাকবে হচ্ছে আমার এইটা প্লাস এইটা, এই দুটাকে আমি অ্যাড করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার ডেফার্ড
কনসিডারেশনের ব্যালেন্স খেয়াল করে দেখেন, যেটা আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে দেখাবো। আপাতত যেটা দেখাচ্ছে 28,000, এটা আসলে ঠিক না, কেননা এখানে টাইম ভ্যালু অফ মানিটা সে কনসিডার করে নাই। অ্যান্ড থার্ড পয়েন্ট, আমার যতটুকু ফাইন্যান্স কস্ট, যেটা আমার ওয়ার্কিং 5 এ আমি আমার ফাইন্যান্স কস্ট ফর ডেফার্ড কনসিডারেশন থেকে মাইনাস করব, গ্রুপ রিটেন আর্নিংসটাকে আমি কমাই দিব 1919, and that is the whole outcome from নোট নাম্বার 1। অনেক বড় ওয়ার্কিং, অনেক বড় নোট, এখানে মার্কও অনেক বেশি ছিল, সো এই কারণে আমরা একটু সময় এখানে বেশি নিতে পারি। নোট নাম্বার 2, এটা কমপ্লিটলি আনরিয়েলাইজ প্রফিটের একটা অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। সো একটু দেখি এখানে আসলে কি বলছে ওরা। অন 1st October 20 ও সরি এটা ইটস নট আনরিয়েলাইজ, এটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের একটা অ্যাডজাস্টমেন্ট। সো 1st October 20 the fair value of streamer company net asset were equal to their carrying amount with the exception of some inventory which had cost of 3 million but had a fair value of 3.6 million। খেয়াল করে দেখেন ওরা আমাকে এখানে কি বলতেছে, ও আমাকে বলতেছে যে 1st October মানে অ্যাকুইজিশন ডেটে আমার সবগুলো অ্যাসেটের ফেয়ার ভ্যালু সাবসিডিয়ারি কোম্পানি ইকুয়াল ছিল এক্সেপ্ট ইনভেন্টরি, যেটার কস্ট ছিল 3 মিলিয়ন বাট এটার ফেয়ার ভ্যালু হয়েছে হচ্ছে 3.6 মিলিয়ন। সো আমাকে এখন কি করতে হবে, এইটুকু ওয়ার্কিং টুতে আমার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হিসেবে বাড়াই দিতে হবে 0.6 মিলিয়ন মানে 600। নট অনলি দিস, এইটার সাথে এখন আমাকে আলটিমেটলি যেটা করতে হবে, আমার রিপোর্টিং ডেটে এই ইনভেন্টরি কতটুকু আছে ওয়্যার হাউসে সেইটুকু আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে। দেখেন পরের লাইনটা কি বলছে, অন 30th September of 20x5, 30 সেপ্টেম্বর 20x5 কবে, রিপোর্টিং ডেটে 10% of these goods remained in the inventories of steamer। তার মানে ওই যতটুকু ওর বাড়ছে, মানে যতটুকু ওর ইনভেন্টরি ইনক্রিজ করছে তার 10% হচ্ছে বেসিক্যালি আমার রিপোর্টিং ডেটে ছিল। সো দিস ইজ আ ওয়ার্কিং রিলেটেড টু নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। বাস, নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি ওয়ার্কিং টুতে আমার রিপোর্টিং ডেটেও অ্যাডজাস্টমেন্ট আসবে, অ্যাকুইজিশন ডেটেও অ্যাডজাস্টমেন্ট আসবে। অফকোর্স আমরা দেখাচ্ছি, জাস্ট অ্যালাউ মি 2 মিনিটস, আমরা দুইটা নোট একটু পড়ে যাই কুইকলি, তাহলে আমাদের জন্য এই অ্যাডজাস্টমেন্টটা রিলেট করাটা ইজি হবে। Note number 3, during the year end, party company sold goods total 8 million to streamer company at a gross profit margin of 25%. So 8 million ঠিক আগের মতোই, আগেরও এরকম একটা কোয়েশ্চেন ছিল, বাট আগের কোয়েশ্চেনে এটা বেসিক্যালি সেল করেছিল সাবসিডিয়ারি টু প্যারেন্ট, বাট এখানে সেল করেছে হচ্ছে প্যারেন্ট টু সাবসিডিয়ারি। সো প্যারেন্ট টু সাবসিডিয়ারি যদি হয়, প্যারেন্ট 8 মিলিয়ন সেল করেছে সাবসিডিয়ারিকে, সেই ক্ষেত্রে আমার গ্রস প্রফিট মার্জিন 25%। তার মানে এখানে বেসিক্যালি কস্ট মার্কআপ দেওয়া নাই, তো এটা একটু খেয়াল করব আমরা। তার মানে মার্জিন যেহেতু দেওয়া আছে 8 মিলিয়নের মানে 8,000 এর 25% করলেই আলটিমেটলি হয়ে যাবে আমাদের আনরিয়েলাইজ প্রফিটের পোর্শন কতটুকু অথবা প্রফিট পোর্শন কতটুকু, দেন আমি কম্পেয়ার করব আসলে কতটুকু আনরিয়েলাইজ প্রফিট। খেয়াল করে দেখেন at 30 September 20x5 মানে রিপোর্টিং ডেটে at the year end স্টিমার কোম্পানি স্টিল 1 মিলিয়ন অফ দিস গুডস ইন ইনভেন্টরি। এইটাই হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেশনের অ্যামাউন্ট, নট দ্য 8 মিলিয়ন। হ্যাঁ, এটা একটু খেয়াল করব, কেননা প্যারেন্ট 8 মিলিয়ন সেল করছে, দ্যাটস ফাইন, বাট এর মধ্যে অলরেডি 7 মিলিয়ন কিন্তু থার্ড পার্টি কাছে সাবসিডিয়ারি সেল করে দিয়েছে, এবং যে 7 মিলিয়ন সে সেল করেছে সেটা সে প্রফিটেই সেল করেছে, থার্ড পার্টি থেকে সে প্রফিটটা পেয়েছে। সো দ্যাট ইজ প্রেটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড থিং। অ্যান্ড আমরা 1 মিলিয়নের উপর এখন আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করব। 1 মিলিয়নের উপর 25% আমার আনরিয়েলাইজ প্রফিট হবে, তাহলে 1 মিলিয়ন মানে 1000 ইন্টু 25%, তাহলে কত হয় 250। এখন আসি পরের যে লাইনটা বলছে, এই লাইনটা আপনাকে জাস্ট এমনি বলছে, আমি যদি বলি এটা একটা এমনি কথা, যে কথাটার আসলে টেকনিক্যাল কোনো অ্যাডজাস্টমেন্টের ভ্যালু নাই, কেননা এটা একটা নর্মাল জেনারিক ইনফরমেশন, জাস্ট এটা আপনি ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন, বাট এটা যদি বেশি চিন্তা করেন তাহলে আপনি প্রবলেমে পড়বেন। সেটা কি, party company normal margin to third party customers is 45%, so it is not your matter। পার্টি কোম্পানি ইউজুয়ালি তার থার্ড পার্টির কাছে যখন সেল করে সে 45%-এ সেল করে, বাট সে এখানে তার সাবসিডিয়ারি কত পার্সেন্টে সেল করছে,
দ্যাট ইজ ইউর রেলেভেন্ট পয়েন্ট, নট সে থার্ড পার্টির কাছে কতটুকু অ্যামাউন্টে সেল করে। সো প্লিজ এই ধরনের জায়গাটাতে বেশি আমরা সময় না পার করি, কেননা আমরা জানি আমার অ্যাডজাস্টমেন্টের জন্য কোন ইনফরমেশনটা রেলেভেন্ট। তাহলে আমি আনরিয়েলাইজ প্রফিট পেলাম হচ্ছে 1 মিলিয়নের 25%, 250। এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, যেটা আমার ওয়ার্কিং পাইবে রিটেন আর্নিংস থেকে কমে যাবে। অ্যান্ড এটা আমার ইনভেন্টরি অফ সাবসিডিয়ারি মানে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইনভেন্টরি থেকে আমার মাইনাস হয়ে যাবে 250। দ্যাটস ইট। নোট নাম্বার 4, দ্য পার্টি গ্রুপ ইউজেস দ্য ফেয়ার ভ্যালু মেথড টু এনসিআই। আমরা জানি যে এটা ফেয়ার ভ্যালু মেথডেই করি এফআর এর সিলেবাসে, বাট এসবিআই এ আপনি গেলে যাবেন যে এখানে দুইটা মেথড ওরা ফলো করে। বাট এফআর এর জন্য সবগুলো কোশ্চেন আপনি দেখবেন যে মোরলেস আপনাকে কোশ্চেনে এনসিআর ভ্যালুটা দেওয়াই আছে, বাট কিছু ক্ষেত্রে এনসিআর ভ্যালুটা দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমার এনসিআর নাম্বার অফ শেয়ার দিয়ে সাবসিডিয়ারির শেয়ার ভ্যালুকে মাল্টিপ্লাই করে দেন আমাকে এনসিআর ফেয়ার ভ্যালুটা বের করতে হবে। সো সেটা কোশ্চেনে যদি আসে, অফকোর্স আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে আপনি এনসিআর ভ্যালুটা বের করবেন যদি কোশ্চেনে দেওয়া না থাকে। বাট এখানে যেহেতু দেওয়া আছে 15 মিলিয়ন, আই উইল কনসিডার অ্যাজ 15 মিলিয়ন অফ এনসিআই, যেটা ওয়ার্কিং 3-তে আসবে, ওয়ার্কিং 4-এ আসবে। এখন আসেন আমরা এই যে কথাটা বলতেছিলাম আনরিয়েলাইজ প্রফিটের যে পার্টটা, সেটা এখানে আলটিমেটলি সুন্দর করে দেওয়া আছে 250। এটা নিয়ে আর নতুন করে আমার মনে হয় না কিছু বলার আছে। খেয়াল করে দেখেন আনরিয়েলাইজ প্রফিট কত হবে, 1 মিলিয়ন, তার 25%। এন্ড এটা ডাবল এন্ট্রি কি হবে, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, যেটা ওয়ার্কিং 5-এ আমাকে মাইনাস করতে হবে। এন্ড এটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার ইনভেন্টরি থেকে মাইনাস হয়ে যাবে। এন্ড নাও আপনি যদি এই প্রত্যেকটা জিনিসকে এখন স্টেপ বাই স্টেপ, ওয়ার্কিং 1টা আমরা দেখেছি অলরেডি, যদি এখন প্রত্যেকটা জিনিসকে আপনি এখন জাস্ট সামারি করে ওয়ার্কিং গুলোর অ্যামাউন্টে আপনি বসাই দেন, ইউ উইল গেট ইউর ফুল পিকচার অফ ওয়ার্কিংস। আপনি যদি ওয়ার্কিং একটা একটা করে দেখেন, ওয়ার্কিং 1 ইজ অলরেডি ডিসকাসড, আমরা জাস্ট ফার্স্ট লাইনটা যখন পড়লাম। নাও লেটস স্টার্ট উইথ ওয়ার্কিং 2। ওয়ার্কিং 2তে আমরা জানি উই উইল স্টার্ট উইথ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আমরা কোয়েশ্চেন একটু ক্রস চেক করে নিই, 60,000 এটা চেঞ্জ হবে না। এখানে শেয়ার প্রিমিয়াম নেই। রিটেন আর্নিংস 36,500 at reporting date, 34,000 at acquisition date. Revaluation surplus 4,000 and 4 million, again the same. And আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নিয়ে যে কথাটা বলছিলাম, এখানে খেয়াল করে দেখেন নোট নাম্বার 2-তে আমাকে বলেছে অ্যাকুইজিশন ডেটে, তার মানে এই পোর্শনটুকু পর্যন্ত আমার অ্যাকুইজিশন ডেটের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাকুইজিশন ডেটে ওরা আমাকে বলতেছে যে যেটার ভ্যালু ছিল 3 মিলিয়ন সেটা ভ্যালু বাড়ছে 3.6 মিলিয়ন, তার মানে যতটুকু ফেয়ার ভ্যালু বাড়ছে ইনক্রিজ অফ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট সেটা আমাকে 600, যেটা কিভাবে আসছে খেয়াল করে দেখেন, 3,600 মাইনাস 3,000, এই 600 আমার ফেয়ার ভ্যালু বেড়ে যাবে। বাট কোয়েশ্চেন হচ্ছে, খেয়াল করেন একটু ভালো করে, ইয়ার এন্ডে কি পুরোটা রয়েছে কিনা। ইয়ার এন্ডে কিন্তু পুরো ইনভেন্টরি নেই, এই 600 মাত্র 10% আছে। তাহলে 600 এর 10% যেটুকু, অতটুকু আমার রিপোর্টিং ডেটে আসবে, তার মানে বাকিটুকু অলরেডি সে আলটিমেটলি সেল করে ফেলছে, অথবা ততটুকু আমার ফেয়ার ভ্যালু কমে গেছে। সো সেটা আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটাকে কমিয়ে দিবে, যেহেতু আমার নেট অ্যাসেটটা আমার কমে যাচ্ছে অ্যাকুইজিশন ডেট থেকে রিপোর্টিং ডেটে। এই পুরো অ্যাডজাস্টমেন্ট যখন আমি করব তখন আমি আমার কয়েকটা ফিগার পাবো। একটা হচ্ছে নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট 98,600 and post acquisition profit 1,960। এই 1,960 কে এখন আমি আলটিমেটলি দুইটা ওয়ার্কিং এ অ্যালোকেট করে দিব। পার্টি কোম্পানি যেটা 80% পাবে প্যারেন্ট, ওয়ার্কিং 5 এর সাথে আমার অ্যাড হবে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা 20% পাবে, যেটা ওয়ার্কিং 4 এর সাথে এনসি এর সাথে আমাকে অ্যাড করতে হবে। দ্যাট ইজ দ্য পার্ট অফ ওয়ার্কিং 2। ওয়ার্কিং 3-তে আমি ঠিক যে অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট করতাম সেটা অলরেডি আমার এখানে সাইডে আমরা দেখাইছি আপনাদেরকে, হাউ টু ক্যালকুলেট ফেয়ার ভ্যালু অফ ক্যাশ কনসিডারেশন, ফেয়ার ভ্যালু অফ ডেফার্ড কনসিডারেশন। টোটাল ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন ফর 80% is 115,996, and then fair value of NCI যেটা কোশ্চেনে সরাসরি 15 মিলিয়ন দেওয়া ছিল। কোশ্চেনে যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম যে ফেয়ার ভ্যালু অফ এনসিআই কোশ্চেনে দেওয়া থাকলে আমরা সরাসরি
সেই ফেয়ার ভ্যালুটাকে কনসিডার করব। নাও উই উইল গেট দ্য 100% ভ্যালু অফ সাবসিডিয়ারি। সেখান থেকে আমি আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট কত সেটা আমি বাদ দিব। তাহলে অ্যাট অ্যাকুইজিশন ডেট এটা আমার কত ছিল, 98,600। তাহলেই আমি পেয়ে যাব গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। অ্যান্ড ইফ ইউ সি, এখানে কোনো ইম্পেয়ারমেন্ট লসের কথা বলা নাই। যেহেতু কোনো ইম্পেয়ারমেন্ট লসের কথা বলা নাই, I don't need to consider any impairment. Please make sure এটা আপনারা মাথায় রাখেন। নাও আমরা ওয়ার্কিং থ্রির পর যদি একটু ওয়ার্কিং ফোরে দেখি, নাথিং নিউ, অল আর অলরেডি কনসিডার্ড। ফেয়ার ভ্যালু অফ এনসিআই যেটা ওয়ার্কিং থ্রি থেকে আসছে 15,000, অ্যান্ড দেন এটা আমার এনসিআই শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, যেটা বেসিক্যালি হচ্ছে আমার ওয়ার্কিং টু তো অলরেডি আমি করে রেখেছিলাম। সেখান থেকে আমি সরাসরি জাস্ট আমার প্রেজেন্টেশনে নিয়ে আসলাম ওয়ার্কিং ফোর এর জন্য। অ্যান্ড দেন উইল গেট টোটাল ভ্যালু অফ এনসিআই, যেটা আমি আমার প্রেজেন্টেশনের ইকুইটি পার্টে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে দেখাবো 15,392। Then if you get like the working five, and working five এ আমার সবকিছুই almost done, and almost all item already adjusted, just আমি লাইন বাই লাইন প্রেজেন্ট করে নিয়ে আসবো। প্রেজেন্টেশনটা জাস্ট এখানে আমাকে দেখাতে হবে। পার্টি কোম্পানি রিটেন আর্নিংস 210,000, যেটা আমরা বলেছি it will consider 100% of parent 210,000. Then party company share of post acquisition profit, this is coming from our working to our post acquisition profit এর 80% is getting to party company. And unrealized profit, এখানে বেসিক্যালি আমার দুইটা জিনিস নতুন করে এখানে রিলেট হচ্ছে। একটা আনরিয়েলাইজড প্রফিট যেটা প্যারেন্ট সেল করেছিল 250 অ্যামাউন্ট অফ আনরিয়েলাইজড প্রফিট, যেটা গ্রুপ রিটার্নিংস থেকে বাদ যাবে। অ্যান্ড দেন একটা হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট, যেই ফাইন্যান্স কস্টটা আমার ডেফার্ড কনসিডারেশনের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে আমি চার্জ করেছিলাম, সেটা আমার ওয়ার্কিং ফাইভ থেকে রিটেন আর্নিংসটাকে কমিয়ে দিবে। অ্যান্ড দেন উই উইল গেট আওয়ার total group retained earnings, and that is done with the working part. Okay, and if we see the presentation, almost similar thing, nothing new, nothing complicated, just what we will do, property plant and equipment we will add line by line item। খেয়াল করে দেখেন there was no such adjustment for this, তার মানে এখানে কিছুই আসবে না। and then investment পুরোটাই nullified হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। কিভাবে খেয়াল করে দেখেন, আমার 120,000 minus 96,000 minus 28,000, so that will amount zero, nil। গুডউইল, আমি যে ইনভেস্টমেন্টটা দেখাচ্ছি সেটা রিপ্লেসমেন্ট হিসেবে গুডউইল হিসেবে চলে আসবে 32,396 ফ্রম ওয়ার্কিং ফ্রি। অ্যান্ড দেন টোটাল নন কারেন্ট অ্যাসেট হচ্ছে এইটা, এটার সাথে আমি কারেন্ট অ্যাসেটের যদি অ্যাডজাস্টমেন্ট করি, কারেন্ট অ্যাসেটের এখানে আপনি দেখতেই পাচ্ছেন 94,700, 44,660। এখানে আমার আনরিয়েলাইজড প্রফিটের যে পার্টটুকু, সেই আনরিয়েলাইজড প্রফিটের পার্টটুকু আসবে। অ্যান্ড আমার এখানে ইনভেন্টরি যেটুকু বাড়ছে সেটুকু আমার এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে। সো এখানে দেখেন, খেয়াল করেন অ্যাডজাস্টমেন্টটা, প্যারেন্ট কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি মাইনাস আনরিয়েলাইজড প্রফিট প্লাস ইনভেন্টরি অ্যাট দ্য রিপোর্টিং ডেট, যেটা ফেয়ার ভ্যালু $60, যেটা আমরা নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি হিসেবে ওয়ার্কিং টুতে দেখাচ্ছিলাম। and then we will get our total asset, that is 647,556। এটার সাথে আমরা এখন কম্পেয়ার করে দেখব টোটাল ইকুইটি এন্ড টোটাল লায়াবিলিটিস কত আছে। টোটাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল that will be considered only parent company 190,000। এখানে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ এখানে 41,400 অনলি প্যারেন্ট। অ্যান্ড এখানে রিটেন আর্নিংসটাকে রিপ্লেস হয়ে যাবে হচ্ছে গ্রুপ রিটেন আর্নিং, যেটা আর ওয়ার্কিং ফাইভ থেকে আমরা নিয়ে আসছি। ওয়ার্কিং ফাইভ অলরেডি আমরা এটা ক্যালকুলেশন দেখাইছি। দেন ইফ উই গেট আওয়ার টোটাল নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটা আলটিমেটলি ওয়ার্কিং ফোর থেকে আসছে। ওয়ার্কিং ফোর অ্যামাউন্টটা ইফ ইউ সি 15,392, and then we will get our total equity is 456 and 190.32. Then we have to calculate the non-current liability, that is a deferred consideration part. Deferred consideration, we know how to calculate the deferred consideration, the closing balance of deferred consideration. This is how you calculated deferred consideration. এটা কোত্থেকে আসছে? This is coming from total deferred consideration এর যে ব্যালেন্সটা, and that we already shown you. Please allow me another 2 minutes, we are almost done.
কারেন্ট লাইবিলিটিস আই থিঙ্ক এখানে আমার জাস্ট দুইটা অ্যামাউন্ট লাইন বাই লাইন আমি অ্যাড করে দিব। দেয়ার ইজ নো সাচ অ্যাডজাস্টমেন্ট ফর কারেন্ট লাইবিলিটিস, জাস্ট এটা আমার লাইন বাই লাইন অ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট। অ্যান্ড ইউ সি টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লাইবিলিটি অ্যান্ড টোটাল ইকুইটি, সো দ্যার ইজ নো সাচ ডিফারেন্স। যদিও আমরা এই ব্যালেন্সটা কখনোই আমি এক্সাম হলে করবেন এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি না, বাট আমরা যেহেতু ঠান্ডা মাথায় করছি, আমরা যেহেতু অনেক সময় নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করছি, we get to adjust or reconcile or balance the like amount, total asset and total liabilities and equities. So that is done with our consolidated statement of financial position, past year question এর একটা question. Now what is your homework? What is your homework is আমি আপনাদেরকে এই যে লিস্টটা দিলাম, এই যে তিনটা কোশ্চেনের লিস্ট, সো হোয়াট আই উইল এক্সপেক্ট ফ্রম ইউ গাইস, আপনারা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই এই মার্চ জুন 2017, এটা অলরেডি এখানে অ্যাটাচ করা আছে, হ্যাঁ, এই যে মার্চ জুন 2017 ডার্জেন্ট কোম্পানি, হ্যাঁ, ডার্জেন্ট কোম্পানি, এই কোয়েশ্চেনটা আমাকে আপনারা এক্সেলে করে হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি টেক্সট করবেন, অ্যান্ড প্লিজ মেক শিওর নেক্সট ফ্রাইডের আগে এটা করেন, সো দ্যাট আমরা নেক্সট ক্লাসে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা নিয়ে কথা বলতে পারি। বাট অফকোর্স বিফোর স্টার্টিং দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস পার্ট, হোয়াট আই উইল শো ইউ, এই ডার্জেন্ট কোম্পানির কোয়েশ্চেনটা আমরা চেষ্টা করব আমাদের এই প্র্যাকটিস প্ল্যাটফর্মে প্রেজেন্টেশনটা দেখাতে, অ্যান্ড সেপারেটলি আমি এক্সেল কপি করে রাখবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। অ্যান্ড অবভিয়াসলি আমি আজকে যেই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং এবং যেই পার্টি কোম্পানির কোয়েশ্চেনটা করলাম, আই উইল ডেফিনেটলি আপনাদেরকে এটা আমি মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। সো ফর টুডে দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমাদের এখন জাস্ট দুইটা টপিক বাকি আছে কনসলিডেশন থেকে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড ডিসপোজালের একটা পার্ট, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড পার্টটা। সো জাস্ট এই টপিক গুলো যদি আমরা শেষ করতে পারি, দ্যাট উই উইল বি ডান উইথ আওয়ার কনসলিডেশন পার্ট, অ্যান্ড দেন আমাদের এই রেসপেক্টিভ পাস্ট ইয়ার কোশ্চেন করার পর হোয়াট উই উইল স্টার্ট, আমরা কনসলিডেশন থেকে রেশিওটা কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখব। দ্যাট ইজ আওয়ার নেক্সট প্ল্যান, কেননা আমরা সেকশন সিটা আপনাদেরকে প্রপারলি সাইড বাই সাইড আমি কভার করে দিতে চাই, অ্যান্ড অবভিয়াসলি আপনারা ওই দিক থেকে আইএস আইএফআরএস গুলো খুব ভালো করে রিভিশন নিয়ে আসছেন, দেখে আসছেন। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। যেটা বলছিলেন, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ গাইস ক্যান আস্ক মি কোয়েশ্চেন্স, আদারওয়াইজ আজকের জন্য আমরা এখানে শেষ করি। জাস্ট আপনি তাসমিন থাকবেন জাস্ট ফর ইউর, স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, আমাকে একটু অ্যাড করে দেবেন আমাকে প্লিজ। একটু আপনি নক দিবেন কাইন্ডলি। স্যার আপনার নাম্বার পাচ্ছি না আমি দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার আমি দিইনি, আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 09091757। ওকে, সো আপনি আমাকে একটু নক দিলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে তাসমিনকে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আপনারা তাহলে যদি কোয়েশ্চেন্স না থাকে, ইউ গাইস ক্যান লিভ। তাসমিন, জাস্ট ওয়েট 2 মিনিটস, আমরা আপনার ডিসকাশনটা করি, আমরা আজকের জন্য শেষ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আর বাকিরা চাইলে থাকতে পারেন, কোনো প্রবলেম নেই। বাবা।